আবার সময় নেয় 30 মিনিট 15 সেকেন্ড। তার মানে আপনি 1 মিনিটের জন্য একটা অন্যদিকে মনোযোগ দিলেন, আসলে এটা 1 মিনিট গেল না, 23 মিনিট 15 যোগ 1, 24 মিনিট 15 সেকেন্ড চলে গেল। এইভাবে আমরা কাজ করি, যার কারণে দেখা গেছে একদিনে একটা মানুষ আসলে প্রোডাক্টিভ ফোকাসড ওয়ার্ক করতেছে অনলি 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা। তাহলে এই 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টার কাজ দিয়ে আসলে একটা মানুষ কত দূর অগ্রগতি হবে, ম্যাসিভ ড্রাইভ বাদ থাক, তার লাইফ স্ট্রাগল থেকে সে বের হইতে পারবে না। এটা ছিল আমাদের প্রধানতম সূত্র, যে জিনিসটা আমরা বুঝলে আমরা আমাদের অ্যালাইন, অর্থাৎ আমি যেই গোলে যেতে চাচ্ছি, আমার যে লক্ষ্য বিন্দু, ওই বিন্দুর সাথে অ্যালাইন সব কাজ আমরা করে যাব। এর সাথে যে মিস অ্যালাইন কাজগুলো, এগুলো সব আমরা বাদ দেওয়া। বিকজ আমরা যদি মিস অ্যালাইন কাজ করি, এটা আমাদের জন্য ব্যাড হ্যাবিট, অর্থাৎ আমার গোলের সাথে ম্যাচ করে না। আমি খুব এক্সট্রিম পর্যায়ে এরকমও বলছিলাম যে আমার গোলের সাথে ম্যাচ করে না, এরকম বই পড়াটাও ডিস্ট্রাকশন, এরকম মুভি দেখাটাও ডিস্ট্রাকশন, এরকম আড্ডা দেওয়াটাও ডিস্ট্রাকশন। তো আপনাকে একটা পাথওয়ে বের করতে হবে, আপনাকে ডিস্ট্রাকশন বা ডিস্ট্রাকশন থেকে বেঁচে থাকার জন্য ডিফেন্সিভ একটা সিস্টেম বের করতে হবে, যাতে আপনি সুন্দর করে এগুলো থেকে বের হয়ে প্রপারলি আপনি ফোকাস ওয়ার্কটা করতে পারেন। আদারওয়াইজ আসলে আগামী দিনের মানে বিগ ড্রাইভ বলেন, আপনি বড় অ্যাচিভমেন্ট বলেন, কোনো কিছুই আসলে সবকিছুই আপনার ব্রেনটাকে ড্রেন করে দিচ্ছে, ব্রেন থেকে সমস্ত এনার্জি সে নিয়ে যাচ্ছে। এন্ড সেকেন্ড অফ যে জিনিসটা আমরা আলোচনা করেছিলাম, সেটা ছিল যে ফোকাস। অর্থাৎ আমরা অলওয়েজ ছোটবেলা থেকে যেহেতু একদম নেগেটিভ ফোকাসে অভ্যস্ত হয়ে আমরা বড় হই আমাদের বাংলাদেশে, যার কারণে আমরা শুধুমাত্র প্রবলেম দেখি। হ্যাঁ, প্রবলেম পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে আছে। এইটা যে পৃথিবীর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনে যেমন সত্যি, এইটা বাংলাদেশের ডক্টর ইউনূসের জীবনে যেমন সত্যি, একইভাবে এটা এলন মাস্কের জীবনেও সত্যি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ইনক্লুডিং মি কোচ কাঞ্চন, আমার জীবনে অনেক সমস্যা আছে, যেটা হয়তো আপনি ফিল করবেন না, যেটা হয়তো আপনি দেখেন না, আমি দেখি। তো এইভাবে প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি ফোকাসটা সমস্যায় দিব? সমস্যা দিলে যেটা হবে, সমস্যাটা আরো বড় মনে হবে, ফিল লাইক যে আমি একটা এমন বড় সমস্যায় আছি, এটা কোনোদিনও সমাধান হওয়া সম্ভব না। তো আল্লাহ যেহেতু সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, তো এই জোড়ায় জোড়ায় মানে একটা জোড়ার একটা পাশে আছে সমস্যা, একটা পাশে আছে সম্ভাবনা, একটা পাশে আছে ল্যাক, আর একটা পাশে আছে ব্লেসিংস। আল্লাহ আপনাকে অসংখ্য ব্লেসিং দিয়েছে, এজন্য আল্লাহ বলেছেন নিশ্চয়ই, নিশ্চয়ই বলেছেন শিওরলি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। তাহলে আপনি যে কষ্টটায় আছেন, আপনি যে প্রবলেমটা দেখছেন, আপনি যে ঝামেলাটা ফিল করছেন, ঠিক এটার পাশেই সমাধানটা আছে, ব্লেসিংসটা আল্লাহর আছে। আপনি ব্লেসিংসটা না দেখে কষ্টের দিকে ফোকাসটা করে আছেন, কিন্তু আপনার মনে হইতেছে যে আল্লাহ আমাকে খুব কষ্টে রেখেছে, আমি খুব খারাপ আছি। আসলে প্রত্যেকটা মানুষই আসলে যার যার অবস্থান থেকে কিছু না কিছু সমস্যায় আছে, এবং প্রত্যেকটা মানুষের জীবনেই ভালো ভালো অনেক কিছু আছে। যখনই আপনি ভালো জিনিসটা নোটিস করা বন্ধ করে দিবেন, কষ্টটা আপনার জীবনে বড় হয়ে যাবে, এবং কষ্টটা আপনার জীবনে পার্মানেন্ট হয়ে যাবে। কারণ আমি অলওয়েজ একটা কথা বলি, হোয়ার ইউ ফোকাস এক্সপান্ডস। আপনি যেখানে ফোকাস করেন, এই জিনিসটা অনেক বড় হয়ে ওঠে আপনার জীবনে। তো এইটাকে আমরা প্রপারলি ম্যানেজ করতে পারাটা আমাদের জন্য খুবই জরুরি। অর্থাৎ আমরা ফোকাস করবো আল্লাহর ব্লেসিংস। ল্যাক, প্রবলেম, সমস্যা, কষ্ট, এগুলা কে দেখায়? এগুলা দেখায় শয়তান। শয়তানের প্ল্যানিং হচ্ছে আপনাকে ল্যাক দেখানো। শয়তানের কারণ, শয়তান আল্লাহর ব্লেসিংস আটকাইতে পারে না। দ্যাট ইজ হোয়াই শয়তান ল্যাক দেখায়, যাতে আপনি ল্যাক দেখে আপনি ইবাদত বন্দিগি না করেন, আপনি আলহামদুলিল্লাহ না বলেন, আপনি প্রশংসা করতে ভুলে যান। কারণ এই জন্য শয়তান অলওয়েজ আমাদেরকে ল্যাক দেখায়। এন্ড থার্ড ওয়ান যেটা, সেটা ছিল আমাদের বড় একটা গ্যাপ, সেটা হচ্ছে আমাদের এক্সকিউজ, যেটার কারণে আসলে আমরা অনেক কিছু করতে পারি না। এজন্য আমরা একজন মানুষকে দেখিয়েছিলাম, নিক ভুজিসিক, আপনারা অনেকেই ওনাকে চিনেন, যার হাত নেই, পা নেই, তারপর উনি বিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছেন, লক্ষ লক্ষ মানুষের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতেছেন। সেই তুলনায় আমাদের সবকিছু আছে, কিন্তু থাকার পরও আমরা এই জিনিসটা মিস করে যাই। কেন? আমরা বিকজ অফ আমরা ফোকাস করি প্রচন্ড পরিমাণে অজুহাতে, এক্সকিউজেস, এত বেশি এক্সকিউজ। আমাদের এই সমস্যা, আমার পড়াশোনা ঠিক মতো হয় নাই, আমি গ্রামে বাস করি, আমার ইন্টারনেট কানেকশন ঠিক নাই, আমার টাকা নাই, আমার ইনভেস্টর নাই, আমার সাপোর্ট নাই, আমার টিম নাই। এই জিনিসগুলো থাকার কারণে যেটা হচ্ছে, আমরা এক্সকিউজে ফোকাস করি, বারবার একটা এক্সকিউজ দিই। সফল মানুষ মানে কি? সফল মানুষ বা ম্যাসিভ ড্রাইভ 2026-এ কারা দিতে পারবে? যারা এক্সকিউজ মুক্ত। আপনার সামনে অনেক, আমি জানি, অক্ষমতা আছে, অনেক দুর্বলতা আছে,
অনেক ধরনের প্রবলেম আপনার সামনে আছে, কিন্তু এগুলোকে সামনে যদি আপনি আনেন তাহলে এগুলোই বড় হবে। এই প্রবলেম নিয়ে আপনাকে থাকতে হবে প্রত্যেকের। আমি যে আজকের অবস্থানে আসছি, আমারও দেওয়ার মতো অনেক এক্সকিউজ ছিল। তো আমাদের জীবনে অনেক এক্সকিউজ থাকবে। এই যে একজন অলরেডি লিখলেন, রইসুল ইসলাম ভাই, রুটিন রাখতে পারি না, এটা একটা এক্সকিউজ। কেন পারবেন না? আপনার রুটিন আপনি নিজে বানাইছেন, আমি বানাই নাই, তাহলে আপনি কেন মেনটেন করতে পারবেন না? তো মেনটেন করতেছেন না, এটা একটা এক্সকিউজ। মানে এটা একটা প্রোক্রাস্টিনেশন, যে আমি পারতেছি না। কেন আপনি ফোকাস করতেছেন কেন? আমি পারতেছি, আমি রুটিন বানাইছি, আমি পারবো, আমি যতদিন বেঁচে আছি এই রুটিন মেনটেন করবো, দ্যাটস ইট। যাই ঘটে যাক, আমি আমার সিস্টেম থেকে তো বেরোবো না, কারণ আমি আমার লাইফটা সৃষ্টিকর্তা আমাকে ফ্রিডম দিয়ে পাঠিয়েছে, আমার লাইফটা আমি লিড করতে চাই। তো আমি জিনিসটাকে মেনটেন করবো। এই যে ফ্যামিলি সাপোর্ট নট সাপোর্ট মি, এক্সকিউজ, ইটস এ অ্যাবসলিউট বিগ এক্সকিউজ। এর উপরে কোনো এক্সকিউজ হয় না। ফ্যামিলি সাপোর্ট দেয় না, বাপ মা এই সমস্যা, অমুক সমস্যা, এগুলো যত আপনি ফোকাস করবেন এগুলো আপনার আস্তে পিস্তে ধরে রাখবে, আপনি আপনার লাইফটা জীবনে এনজয় করতে পারবেন। আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে না। আমার ফ্যামিলি 8 বছর আমার সাথে কথা বলে নাই, কারণ আমি কেন ব্যবসায়ী হচ্ছি, কেন আমি বিসিএস দিলাম না, বিসিএস ক্যাডার হইলাম না, দ্যাট ইজ হোয়াই কথা বলে নাই। কিন্তু আমার কথা হলো, জীবনটা আমার, আমার জীবন আমার বাবা মা লিড করবে না, সো আমার জীবন আমার ওয়াইফ লিড করবে না, সো আমার জীবনটাকে আমি কিভাবে চাই, দ্যাটস মাই ডিসিশন, এন্ড আমি এটাতে ফোকাস করেছি, এবং যার কারণে আমি আমার জায়গাটা তৈরি করতে পেরেছি। তো এই যে ছোট ছোট জায়গাগুলোতে আমরা আটকে যাচ্ছি, এই সবগুলো জিনিস আসলে আমাদের এক্সকিউজ। আপনার সাথে আপনি আছেন, সৃষ্টিকর্তা আপনাকে সব ধরনের যোগ্যতা দিয়ে পাঠিয়েছে, এইটাতে ফোকাস করেন। আপনার যতটুকু আছে ততটুকুতে আপনি ফোকাস করলে এখান থেকে অনেক এই ছোট ছোট এক্সকিউজ আমি দেখি যে এত সিলি সিলি জিনিসে আমরা আটকে যাই, আনবিলিভেবল। আসলে মানুষ হিসেবে যে পোটেনশিয়াল আমাদের ভিতরে আছে, আমরা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে আটকে যাই, যেখান থেকে আসলে আপনার স্বাস্থ্য ভালো থাকে না। এখন এক্সকিউজ কি আমার এক্সারসাইজ করতে ভালো লাগে না, ভাই ভালো না লাগলেও আপনাকে করতে হবে। মনে রাখবেন, জীবনে বড় হইতে গেলে যেই কাজ আপনার করতে ভাল লাগে না, ওই কাজগুলোতেই দেখবেন যে বড় হওয়ার এলিমেন্ট। আপনার সকালে উঠতে ভাল লাগবে না, আপনার রাতে আগে ঘুমাইতে ভাল লাগবে না, আপনার এক্সারসাইজ লাইভ চলতেছে না, তো লাইভে আপনি যদি কানেক্টেড না থাকেন তাহলে কোন লাগার জীবনটাকে আপনার সামনে এনে দেয়। তো যার কারণে এটা করতে হবে। মানে ক্লাসে আপনি হ্যাঁ জয়েন করুন। এক্সকিউজ দিবে না, ইয়েস, এক্সকিউজ দিলে আপনি শেষ। চ্যাট অফ করে দিচ্ছি, চ্যাট আমাদের জন্য অলরেডি জিনিসটা করতে খারাপ। আমার ওই যে মেয়ে আছে জানেন, একটা প্রায় বলে যে আপু হেলদি খাবারগুলো এরকম পচা পচা কেন, এটা খাইতে টেস্ট না কেন, সব ধরনের মজাদার খাবার আনহেলদি কেন, এরকম এমনই পৃথিবীর নিয়মটা এরকম। আলটিমেটলি ওই আপনাকে হেলদি থাকতে গেলে ওই পচা পচা জিনিস এটা খেতে হবে, করার নেই। তো তারপরে যেটা ছিল আমাদের সত্য, সেটা হলো ইমপ্লিমেন্টেশন কি। এবং আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, ভুলে যায়। আমরা ডুবে আছি, কিন্তু আমরা ফোকাসটা না দেওয়ার কারণে আমরা ব্লেসিংসটা চোখেই দেখি। ব্লেসিং দেখা শেখাটা একটা বড় স্কিল। এই অভ্যাসটা তৈরি করা আমাদের জন্য সবচেয়ে ভালো অভ্যাস পৃথিবীতে। সবচেয়ে ভালো কোনো হ্যাবিট যদি কারো মধ্যে আপনি বিল করতে চান, তাহলে 1 নম্বরে যেই ভালো হ্যাবিটটা আপনি বিল করবেন, ব্লেসিংস দেখা। আপনি যে ব্লেসড, আপনি যে ভালো আছেন, এই জিনিসটা নোটিস করা আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে গুড হ্যাবিট, সবচেয়ে বড় গুড হ্যাবিট। এখন আপনি বলবেন যে নামাজ পড়া গুড হ্যাবিট, হ্যাঁ মানলাম, ভালো কাজ করা গুড হ্যাবিট, কিন্তু সবচেয়ে বড় গুড হ্যাবিট হচ্ছে আপনার ব্লেসিং দেখা। কারণ আপনি ব্লেসিং যদি না দেখেন, সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা আপনাকে যে ভালো রেখেছে, এই অনুভূতিটা যদি আপনার না থাকে, আপনি দেখবেন নামাজে মনোযোগী হচ্ছেন না, নামাজ পড়তে আপনার ভালো লাগতেছে না, ভালো কাজ করতে আপনার ভালো লাগতেছে না। তো আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আমি অলরেডি ব্লেসড, এই অনুভূতিটা, এই নোটিস করাটা আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন এটা আপনি নোটিস করবেন আমি ভালো আছি, তখন দেখবেন ভিতর থেকে একটা এনার্জি আসবে, ভালো কাজ করার একটা প্রেরণা আসবে, তখন আপনি ড্রাইভ দিলে আপনার ভালো লাগবে। হ্যাঁ, এখানে ইমপ্লিমেন্ট করতে গেলে যেটা হবে সেটা হলো আপনার পেইন হবে। আমি জানি যে আজকে সকালে উঠে আমার
ইচ্ছা হচ্ছিল না কালকে। আজকের এই যে ইয়াটা নিয়ে কাজ করে কালকে আমার মানে অলমোস্ট সারা রাত কাজ করতে হয়েছে। তো সকালে ওঠার পরে মনে হচ্ছিল যে আচ্ছা থাক আজকের এক্সারসাইজটা না করি। এই যে যখনই মাথায় এটা আসলো মানে শয়তানে ইয়া দিল যে করতে হবে না, তখন আমি নিজেকে পুশ করলাম না এটা তো মিস দেওয়া যাবে না। কারণ একদিন মিস দেওয়া মানে একদিন মিস দেওয়া না, এই একদিন মিস হইতে পারে আমি সারা জীবনের জন্য এই কাজটা বাদ দিয়ে দিছি। তখন নিজেকে জোর করে পুশ করলাম। প্রথম 5 মিনিট করতে খারাপ লাগছে, কিন্তু তারপর আমি 1 ঘন্টা কন্টিনিউ করেছি। তো এই যে ব্যাপারটা আপনি প্রতিনিয়ত এরকম, এইটা আমারও হয়, এটা আপনার একা হয় তা না। আপনার সাথে আপনার মতো আমিও একজন মানুষ, আমারও এক্সারসাইজ করতে কষ্ট হয়, আমাকেও রুটিন মেনটেন করতে কষ্ট হয়, আমারও ডিস্ট্রাকশন থেকে বের হয়ে থাকতে কষ্ট হয়। আমারও মন চায় যে সারাদিন আমি ফেসবুক চাপি, টিকটকের ভিডিও দেখি, ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট দেখি, পডকাস্ট দেখি, আমারও মন চায়, আপনারও মন চায়, আমি জানি সবার। কিন্তু এই যে টেম্পটেশনটা এটাকে আমার কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ আমি এই যে আজকে যতটুকু অবস্থানে আছে এই অবস্থাটা আমি ধরে রাখতে পারবো। আগামীতে মানুষের জন্য আরো ভালো কাজ করতে যাচ্ছি, বেটার কিছু করতে যাচ্ছি, এটা আমি করতে পারবো। পেইন হওয়ার পরও, খারাপ লাগার পরও আমার প্রয়োজনীয় কাজটা আমি করবোই। তো মন যা চায় তা না করে যা করা দরকার তা আপনার করতে হবে। আমার মন চাচ্ছিল যে আরো শুয়ে থাকি সারাদিন, না বসে বসে আমি ক্লাস গুছাইলাম, আজকে আমার বইয়ের কিছু কন্টেন্ট রেডি করলাম, অনেকগুলো জিনিস সারাদিনই কিন্তু করলাম, যদিও কালকে সারা রাত আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তো এই যে ব্যাপারটা, এই যে ফিলিংটা, এটা প্রত্যেকটা মানুষই হয়। সুপার সাকসেসফুল মানুষেরও রুটিনে থাকতে কষ্ট হয়, কিন্তু কষ্ট হওয়ার পরেও তারা রুটিনটা থাকে, বিকজ না হলে সে আজকে অবস্থানটা সে ধরে রাখতে পারবে না বা এত বড়। তো সেম অ্যাজ আপনার পেইন হবে, আমি জানি। রুটিন বানাইতেও একটা পেইন, রুটিন মেনটেন করতেও পেইন, মেসিভ ড্রাইভ দেওয়াটাও একটা পেইন। বাট এই পেইন যে যত বেশি পরিমাণে নিতে পারবেন সে কিন্তু তত ভালো একটা লাইফ লিড করতে পারবেন। তো আই হোপ ক্লিয়ার। এরপরে আমরা একটা ট্রায়াঙ্গেলের কথা বলেছি গতকালের ক্লাসে, সেটা হচ্ছে ম্যাসিভ ড্রাইভ ট্রায়াঙ্গেল। এখানে 3টা জিনিস মেজর। 1 নাম্বার হচ্ছে আপনার মাইন্ড, যেটা আমরা গতকাল অনেক কিছু দিয়ে জিনিসটাকে আমরা কভার করেছি। মানসিক বড় চিন্তা, আপনি বড়, আপনার পকেট ফাঁকা মানি হলো আপনার চিন্তায় জং ধরেছে, আপনার মনের ভিতরে জং আছে, এই জংগুলোকে ছাড়াইতে হবে আপনাকে। বড় চিন্তার, ছোট চিন্তার খোলস থেকে বের হয়ে বিশাল করে চিন্তা করার মানসিকতাটা ব্রেনের মধ্যে সেট করতে হবে। কারণ ইউর ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ইউর ব্যাংক ব্যালেন্স। আপনার ব্রেইনে যে ব্যালেন্সটা থাকে, ব্রেইনে যে চিন্তাটা থাকে, ওইটাই কিন্তু পরবর্তীতে বাস্তবতা পায়। এই জন্য বলা হয় থট বিকাম থিংস। আপনার চিন্তাটাই বস্তুতে পরিণত হয়। চিন্তা হলো বস্তুর আগের ভার্সন, বস্তুর আমি এটাকে বলি ফ্রোজেন ভার্সন, ফ্রোজেন ফ্রিকোয়েন্সি। এইটাই কিন্তু একটা হার্ড ফ্রিকোয়েন্সি, বস্তুর এয়ার ফ্রিকোয়েন্সি, এটাই কিন্তু পরবর্তীতে ফ্রোজেন ফ্রিকোয়েন্সি হয়। তো এই জন্য চিন্তাটা গুরুত্বপূর্ণ, মাইন্ডটাকে প্রসারিত করা, বড় করা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা, সেটা হলো মেন্টর, আমার মাইন্ডটাকে বড় রাখার জন্য। কারণ ওই যে আমি বলতেছিলাম মজা করে, আপনার চোখ আপনার পিঠ দেখে না, আপনার চোখ আপনাকেই দেখে না ইটসেলফ। কেন? বিকজ অফ একটা মিরর সামনে দেখা হয়, দরকার হয়। একটা মেন্টর হচ্ছে একটা মিররের মতো, একটা জিপিএস ট্র্যাকারের মতো। আপনি আপনার হয়তো সব কাজ করতেছেন, কিন্তু একটা মেন্টর আপনাকে গাইড দিতে পারবে। মেন্টর যেই কাজটা বলে দিবে ওইটা আপনার গুরুত্ব বেশি পাবে। যেমন ধরেন এই যে এই প্রোগ্রামটায় আসার কারণে এখন আপনি ডিস্ট্রাকশন ফ্রি হওয়াটা যত গুরুত্ব দিচ্ছেন, এটা কিন্তু নর্মালি কেউ বললে আপনি শুনবেন না। এই জন্য একটা মেন্টর থাকলে সুবিধা, মেন্টর যে সবসময় আপনাকে নতুন কিছু শিখাবে এই আশা করাটাই বোকামি, এটা দরকারও নাই। আপনি খেয়াল করে দেখেন, একজন মেন্টর বা কোচের কাজ এটা না আপনাকে অলওয়েজ নতুন কিছু শেখানো, বরং একটা পার্সপেক্টিভ দেওয়া মেন্টরের কাজ এটা। ধরেন মেসির যে কোচ, সে মেসিকে কি খেলা শেখাবে বলেন? আপনার স্কালোনির যে অনেক ভালো খেলোয়াড় মেসি, তো স্কালোনি মেসিকে কি শেখাবে? এখন কেউ যদি প্রশ্ন করে যে স্কালোনি তো বিশ্বকাপ পায় নাই, তাহলে সে মেসির কোচ কেমনে হয়? অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি তো 1000 কোটি টাকার ব্যবসা করেন না, তাহলে আপনার ব্যক্তিরা কিভাবে 1000 কোটি টাকার ব্যবসা করবে? আমি তো এই বছর 150 কোটি টাকা বিক্রি করিনি, কিন্তু আমার কোচিং এ থেকে 150 কোটি টাকা, 10, 20, 50 কোটি টাকা অনেকে বিক্রি করেছে। তো ম্যাটারটা এটা না, কোচ আসলে পার্সপেক্টিভটা দেয়। আজকে মাইকেল জর্ডানকে তার কোচ কি শেখাবে আপনি আমাকে বলেন? কিন্তু কোচ থাকার কারণে মেসি কি হয়েছে, একটা অ্যালাইনমেন্টে থাকছে। মেসির বেস্ট ভার্সনটা বের করে আনছে তার কোচ, যে ধরাই দিছে যে এই জিনিসটা তোমার ভুল, এটা একটু এইভাবে করো, প্র্যাকটিসটা এরকম করো, তুমি একটু সকালবেলা ঘুম থেকে লাইফস্টাইলটা এরকম, এই যে ছোট ছোট ফাইন টিউন করে দিছে, পার্সপেক্টিভটাকে ধরাই দিছে। এখন কোচ বা মেন্টর থাকলে সুবিধা যেটা হয়, কোচ বা মেন্টরের কথাটা আমরা সবচেয়ে গুরুত্ব দিই। এমনিতে তো আমরা অনেক কিছু জানি, বুঝি, শুনি, চারদিক থেকে এক একজন এক এক বুদ্ধি দেয়, আপনি কিন্তু গুরুত্ব দেন না। এই যে গতকালের ক্লাস করার পরে আমি নিশ্চিত করে বলতে পারি আপনি লাইফ নিয়ে এখন আগের চেয়ে অনেক সিরিয়াস।
ডিস্ট্রাকশন নিয়ে আপনি এখন অনেক সিরিয়াস, এখন আপনি বুঝতেছেন যে অজুহাত থেকে বের হইতে হবে। এটা কি, এই যে মেন্টর বা কোচ থাকলে আপনাকে অলওয়েজ এরকম জিনিসগুলো বলবে এবং একটু 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 করে আপনি শুধরাতে শুধরাতে আপনি একটা পরিপূর্ণ ভালো মানুষ এবং একজন বেস্ট পারফর্মার আপনি হয়ে উঠবেন। কোচ বা মেন্টরটা এর জন্য জরুরি। বাংলাদেশে যদিও এই কনসেপ্টটা নতুন, অনেকেই এই জিনিসগুলো একসময় আমরা জানতাম না যে মেন্টর বা কোচ দরকার হয়, কিন্তু ইন্টারন্যাশনাল স্টিভ জব থেকে শুরু করে বিল গেটস বা ওয়ারেন বাফেট তাদের সবারই কিন্তু কোচ বা মেন্টর, একাধিক কোচ বা মেন্টর তারা মেনটেন করেছে, বিধায় তারা কিন্তু বেস্ট ভার্সনে চলে আসে। এইটা যেমন বিজনেসম্যানদের জন্য মেন্টর কোচ লাগে, অ্যাথলেটদের জন্য লাগে, সকল সেক্টরের মানুষজনের জন্য লাগে। ইভেন আপনি যখন ছোট ছিলেন তখন আপনার মেন্টর বা কোচ ছিল আপনার বাবা এবং মা। এখন কিন্তু তারা আপনার আর মেন্টর আর কোচ না, কিন্তু তারা আপনার থেকে এখন অ্যাচিভমেন্ট চায়। বাবা তোমাকে কষ্ট করে বড় করছি, ভালো কিছু কইরো, আমাদেরকে দেখো। বাবা মায়ের এখন হিডেন চাওয়াটা এটা। তারা এখন আপনাকে সকালে ঘুম থেকে ওঠার জন্য প্যারা দিবে না, তারা আপনার পেছনে লেগে থাকবে না ডিস্ট্রাকশন নিয়ে, কারণ এখন বাবা মায়ের সাথে আপনার একটা জেনারেশনাল গ্যাপ হয়ে গেছে। খেয়াল করে দেখেন, আপনি বড় হয়ে গেছেন, বাবা মা ওই শাসনটা আপনাকে আর করতে পারে না, প্লাস জেনারেশনাল একটা গ্যাপ আছে। এখন ফেসবুকে আপনি কি করেন আপনার বাপ মা এটা বুঝবে না, তো বিধায় তারা চাইলেও আপনাকে ওই প্রপার মেন্টরিংটা এখন দিতে পারবে না। অনেকেই বলে যে আমার বাপ মাই আমার মেন্টর, আমার অমুকই আমার মেন্টর। হবে না, স্কুলের টিচার যে এককালে পড়াইছে সে এখন আপনাকে ওই আগের গাইডলাইনটা, দ্যাট ইজ ওয়াই আপনাকে টাকা খরচ করে এমন একজনকে নিয়োগ দিতে হবে, এমন একজনের কোচিং এ, এমন একজনের সিস্টেমের মধ্যে আপনাকে ঢুকতে হবে, যেই সিস্টেম আপনাকে অলওয়েজ অ্যালাইনমেন্টের মধ্যে রাখবে, অলওয়েজ একটা বলয়ের মধ্যে রাখবে। অনেকে আমরা এই জিনিসটা ফিল করি না। অনেক সময় আমরা মনে করি যে মেন্টর মানি শুধু শুধু নতুন নতুন কিছু শিখতে হবে, মেন্টর বা কোচ মানি সে আমার ব্যবসা গুছাই দিবে। করবেন আপনি। মেসি খেলা কোনোদিন স্কালোনি খেলে দেয় নাই, মেসির পরিবর্তে স্কালোনি কোনোদিন মাঠে নামে নাই, কিন্তু স্কালোনি মেসিকে বের করে আনছে, তার ভিতর থেকে সেরাটা বের করে আনছে। তো এই জন্য আপনার লাইফ লং, ইভেন আমি নিজেও আজকে কোচ কাঞ্চন হয়ে উঠছি, এটা আমার একার কারিশমা না, সৃষ্টিকর্তা আমার মধ্যে যোগ্যতা দিয়েছে, পাশাপাশি আমার মেন্টররা আমাকে এইভাবে তৈরি করেছে। দ্যাট ইজ ওয়াই আমি এইভাবে পারফর্ম করি। আমিও যদি মেন্টরিং থেকে বের হয়ে যাই, আমি কোনো মেন্টরের অধীনে না থাকি, তাহলে আমার পারফরমেন্সও দিন দিন আমি কখন যে ডাউন হয়ে যাবো আমি ফিলই করবো না। দ্যাট ইজ ওয়াই আমিও প্রত্যেক মাসে মান্থলি পেমেন্ট করে করে আমার ইন্টারন্যাশনাল বেশ কয়েকজন মেন্টর আছে যারা আমাদেরকে আমার কার্যক্রম মনিটরিং করে, আমাকে প্ল্যানিং দেন, আমার মোটিভেশন চলে গেলে তাদের থেকে আমি মোটিভেশন করি। আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছি আমাদের টপিক বা আজকে আমাদের আলোচনার টপিক মার্কেটিং কে ঘিরে। গতকাল মাইন্ড এবং মেন্টরের ব্যাপারটা আমরা কভার করেছি। আমরা ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা, অজুহাত মুক্ত হওয়া, ইমপ্লিমেন্টেশন করা এবং কি করে 7টা টপিক কভার করেছিলাম। আজকে একটা টপিক আমরা কভার করব, বাট একটা টপিকের মধ্যে আজকে 7টা বিষয় আনবো। তো গতকাল আমরা 7টা জিনিস কভার করেছি, আজকে মার্কেটিং এর ভিতরে 7টা জিনিস নিয়ে আজকে আমাদের সেশন। সো আর কথা না বাড়াই, গতকালের একটা রিভিউ আমাদের হয়ে গেছে। আই হোপ যারা মিস করেছিল বা কোনো কারণে পুরো ক্লাসটা করতে পারিনি তাদের জন্য একটা সামারি হয়ে গেছে, এবং আপনাদের গ্রুপগুলোতে অলরেডি আমাদের স্লাইডগুলো প্রোভাইড করা আছে, আপনারা ডাউনলোড করে নিজেদের মতো এটা নিয়ে চর্চা করতে পারবেন। আজকের ক্লাসও সেম, ক্লাস শেষে আমরা আপনাদের গ্রুপগুলোতে স্লাইডটা দিয়ে দিব। আর পাশাপাশি আমরা ঠিক 7:30 একটা ব্রেকে যাব, 7:30 থেকে 8টা পর্যন্ত হচ্ছে ডিনারের ব্রেক থাকবে। আমরা কন্টিনিউ করব, ক্লাস শেষ হলে আপনাদেরকে প্রশ্ন গতকালের মতোই। তো লেটস ডাইভ ইন, আমরা চলে যাই আজকের সেশন। নো স্পিড নো গ্রোথ, নেই তো গ্রোথও নেই। এটার উপরে ডে 2-তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টপিক মার্কেটিং মেকানিজম। আমি আপনাদের সাথে আছি কোচ কাঞ্চন। সো আমরা একদম ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। বেস্ট প্রোডাক্ট প্লাস নো মার্কেটিং ইকুয়ালস ফেইলিওর। আপনার কাছে দুর্দান্ত একটা প্রোডাক্ট আছে, বিশ্ব সেরা একটা আইটেম আছে অথবা একটা সার্ভিস আছে, কিন্তু আপনি মার্কেটিং করতে পারতেছেন না, আর আপনার মার্কেটিং লাগে না, এত ভালো প্রোডাক্টের মার্কেটিং দরকার না। বেস্ট প্রোডাক্ট প্লাস নো মার্কেটিং ইকুয়ালস ফেইলিওর। এভারেজ প্রোডাক্ট প্লাস গ্রেট মার্কেটিং ইকুয়ালস সাকসেস। মিডিওকার, মোটামুটি লেভেলের একটা প্রোডাক্ট, একদম এক্সট্রাঅর্ডিনারি না আবার একদম বাজেও না, এভারেজ একটা প্রোডাক্ট, গ্রেট মার্কেটিং যদি আপনি করেন আপনি ওইখান থেকেও সাকসেস পাবেন এবং বিজনেসটাকে সাস্টেনেবল করতে পারবেন। বেস্ট প্রোডাক্ট
গ্রেট মার্কেটিং ইকুয়ালস এম্পায়ার। আপনি একটা বিশাল এম্পায়ার বিল্ড করতে পারেন, একটা সাম্রাজ্য গড়ে তুলতে পারবেন। বিশ্বসেরা ব্যবসায়ী বা বিশ্বসেরা বিজনেস ম্যাগনেট অথবা বিশ্বসেরা ব্র্যান্ড আপনি গড়ে তুলতে পারবেন। তাহলে আমরা এই তিনটার মধ্যে আসলে কোনটা হতে চাই? আমরা এটা হতে চাই না। আমি বেশিরভাগ বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে যেটা দেখি, তারা পণ্য নিয়ে অনেক বেশি অবসেসড। জার্মানি থেকে মেশিন নিয়ে আসবো, ওই দেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করব, এরকম প্যাকেজিং করবো, এটা সেটা, অনেক বেশি ফোকাসড হচ্ছে প্রোডাক্ট নিয়ে, সারা দিন রাত চিন্তা। এবং প্রোডাক্টের জন্য বিশাল বাজেট থাকে তাদের, কোটি কোটি টাকা বাজেট দিতেও ইচ্ছুক। সেরা পণ্য লাগবে আমার, একদম বেস্ট প্রোডাক্ট। হ্যাঁ, এটা দোষের কিছু না, কিন্তু এইটা হচ্ছে আপনার পুরা কাজের অনলি 10%, অনলি 10। আর এই 10% এর পেছনে আপনি আপনার পুরো 90% বাজেট খরচ করে ফেলতেছেন। আমার কাছে এরকম অনেক উদ্যোক্তারা আছে, এবং আমি আজ থেকে 3-4 বছর আগের একটা এক্সাম্পল যদি বলি, আমার এক কাছের বন্ধু, ও আমাকে নক দিল যে তার এক ফ্রেন্ড এরকম ব্যবসা শুরু করতে চায়। সে অনেক দিন চাকরি ছিল, তার হাতে মোটামুটি একটা ভালো টাকা আছে। এখন বলতেছে যে এই টাকা দিয়ে সে একটা শুরু করে দিয়েছে। তো শুরু বলতে কি, সে ক্লিনিং আইটেম যেমন ডিটারজেন্ট পাউডার, তারপরে হচ্ছে টয়লেট ক্লিন, ডিশ ওয়াশার, এই জাতীয় আইটেমগুলো নিয়ে সে বিজনেস করবে। এবং সে জার্মানি থেকে মেশিনারিজ নিয়ে আসছে, ময়মনসিং এবং গাজীপুরে 2 জায়গায় 2টা ফ্যাক্টরি নিয়েছে। এখন আমার কাছে আসছে যে এই ব্যবসাটা স্কেল আপ বা এটাকে বড় করার জন্য আমার পরামর্শ, কনসালটেন্সি এরকম লাগবে। আমি প্রথম তাকে বললাম যে সে যদি এখনো পুরো টাকা পয়সা খরচ করে না থাকে, তাহলে এই ব্যবসাটায় না যাওয়াটা বেটার হবে, কারণ এটা হাইলি কম্পিটিটিভ ব্যবসা। আর যদি যেতেই চায়, তার অন্তত 50 থেকে 100 কোটি টাকা পরিমাণের একটা পুঁজি লাগবে, কারণ এটা যেহেতু কমোডিটি আইটেম, যেখানে বড় বড় ব্র্যান্ড, হারপিক, বিমের মতো ব্র্যান্ডগুলো এখানে ফাইট করতেছে। তো তাদের সাথে ফাইট করতে গেলে মার্কেটিং এ একটা বড় বাজেট লাগবে। এখন বলতেছে না, সে বেস্ট প্রোডাক্ট বানাবে, হারপিকের চেয়ে ভালো প্রোডাক্ট বানাবে, বিমের চেয়ে ভালো বানাবে, মানে বাংলাদেশের সেরা সেরা আইটেমগুলো এইভাবে কেউ করে নাই, প্রযুক্তি আনছে, এটা সেটা করছে। মানে তার কথা হইলে পুরা সে অবসেস যে সেরা পণ্য বানাইলেই হয়। পরে আমি বললাম যে না, এখানে আসলে আমি কনসালটেন্সি তখনই করতে পারবো তার যদি এই পরিমাণ বাজেট থাকে। আর তার যদি বাজেট এই পরিমাণ না থাকে, তাকে বড় এই ব্যবসা থেকে বেরিয়ে যায়। এবং মজার হচ্ছে, ঠিক 1 বছর পর আমার নক দিল যে তার 5-6 কোটি টাকা ছিল, 7 কোটি টাকার মতো অন এভারেজ, এই টাকাটা লস করে অলরেডি বন্ধ। 1 বছর পরে আমাকে জানাই। তখন আমি বললাম, বন্ধু দেখো, তোমাকে আমি 1 বছর আগেই এটা বলছিলাম, কারণ পণ্য ভালো হলে লাভ নাই যদি না আমরা মার্কেটিংটা ঠিক মতো করতে পারি। এখন ওনার মার্কেটিং এ বাজেট নেই, উনি সব টাকা খরচ করে ফেলছে, উনি পণ্য রেডি করা, ফ্যাক্টরি সেট আপ, এগুলো দেখেন। আমার এই কথাটা সত্যটা যদি আপনারা যাচাই করতে চান, তাহলে আপনার অনেক বেশি রকেট সায়েন্স জানা লাগবে এটা না। আপনি খেয়াল করে দেখেন, সারা পৃথিবীর সেরা সেরা ব্র্যান্ডগুলোকে যদি আপনি গবেষণা করেন, বিশ্ব সেরা ব্র্যান্ডগুলো, যেমন গবেষণা করলে আমরা প্রথম গবেষণায় যার নামটা তুলে আনতে পারি, এই মুহূর্তে বিশ্বের 1 নাম্বার ব্র্যান্ড কোনটা? অ্যাপেল। অ্যাপেল কি করে? বিভিন্ন ধরনের গ্যাজেটস আইটেম বিক্রি করে, বিভিন্ন ধরনের ডিভাইসেস বিক্রি করে। তো অ্যাপেলের যে প্রোডাক্টগুলো, তারা এই প্রোডাক্ট কিন্তু নিজেরা বানায় না। মজার ব্যাপার হচ্ছে, অ্যাপেলের আইফোন বানায় ফক্সকন নামক একটা চাইনিজ কোম্পানি। তাহলে বেস্ট প্রোডাক্ট তারাও ইয়া করে দিছে, কন্ট্যাক্ট করে দিছে, আমাকে এই লেভেলের প্রোডাক্ট এরকম বানাই দিবা, সে বানাই দিতেছে। তাহলে অ্যাপেল কি করতেছে? বেস্ট মার্কেটিংটা করতেছে। হ্যাঁ, আমরা হয়তো অনেকে অ্যাপেলের মার্কেটিংটা বুঝি না। অ্যাপেল আমাদের মতো করে ফেসবুকে বুস্টিং করে অ্যাড রান করে না, তাদের মার্কেটিং পলিসিটা আলাদা, ওইটা অন্য আলাপ, হইতে না ঢুকি পারে। বোঝার জন্য বলতেছি, অ্যাপেল বিলিয়নস অফ ডলার ব্যয় করে মার্কেটিং এর পেছনে। তার মানে তারা বেস্ট প্রোডাক্টটা বানাইতেছে অন্য কারো থেকে, আর মার্কেটিং এর পেছনে তাদের পুরো মেধাটা খরচ করতেছে। খেয়াল করে দেখেন, আপনি যদি নাইকির কথাই, যে এখন আমি নাইকির জুতা পরে আছি, আপনি যদি নাইকির কথা চিন্তা করে দেখেন বা ফেরারির কথা চিন্তা করে দেখেন, পৃথিবীর টপ ক্লাস ব্র্যান্ডগুলোর কথা, এডিদাসের কথা চিন্তা করে দেখেন, নাইকি, এডিদাস বা ইউনিক্লোর মতো ব্র্যান্ডগুলো তারা প্রোডাক্ট বানায় বাংলাদেশে এসে। বাংলাদেশ, ফিলিপিন বা কম্বোডিয়া বা চায়না বা ইন্ডিয়া, এই সকল দেশ থেকে, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে তারা প্রোডাক্ট বানায় নেয়। তাহলে তারা করেটা কি? তাদের খেয়ে দিয়ে কাজটা কি? তাদের কাজ মার্কেটিং করা। যার কারণে তারা এম্পায়ার বিল্ড করেছে। তাদের পরিপূর্ণ মনোযোগ, ফোকাসটা মার্কেটিং এর দিকে, কারণ জানে প্রোডাক্ট হচ্ছে বিজনেস সাকসেসের অনলি 10%, বাকি 90% হচ্ছে পুরাটাই হচ্ছে মার্কেটিং। যার কারণে ওই 90% এ মনোযোগ দেওয়ার জন্য
তারা নিজেরা ফ্যাক্টরি বানায় না, তারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দিয়ে বানায়। দেখেন বাংলাদেশের কথাই যদি আপনি প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝে দেখেন, বাংলাদেশে আমরা গার্মেন্টস এর এমন কোন ব্র্যান্ড আছে, যেমন আমি এখন যে এই টি শার্টটা পরে আছি, এই টি শার্টটা ফেরারি একটা টি শার্ট। তো আমি ওদের শোরুম থেকে এটা কিনলাম, কিনতে গিয়ে ওইখানে দেখলাম যে ওদের কি বলে কিছু কিছু প্রোডাক্টের মধ্যে মেড ইন বাংলাদেশ লেখা। তো এই যে যে মেড ইন বাংলাদেশ, তার মানে চিন্তা করে দেখেন বিশ্ব সেরা সমস্ত এমন কোন ইভেন ধরেন ডোনাল্ড ট্রাম্প যে শার্টটা পরে, ডোনাল্ড ট্রাম্পের শার্টটাও কিন্তু মেড ইন বাংলাদেশ। ওই ওনার শার্টের মধ্যে একবার খুঁজে পাওয়া গেছে যে উনি যে শার্টগুলো করে ম্যাক্সিমাম শার্ট বাংলাদেশ থেকে প্রোডাকশন করা। এখন এইটা নিয়ে আমরা খুবই হ্যাপি, কিন্তু আমি হ্যাপি না। আমি হ্যাপি না এই অর্থে যে আমি এই শার্টটা বানাইতে হয়তো আমরা আর্ন করতেছি $1, কিন্তু এই শার্টটাকে যে ব্র্যান্ড বানাইছে, যেই ব্র্যান্ডের নামে সে বানাই নিতেছে, ওই ব্র্যান্ড এই শার্ট বিক্রি করে কামাইতেছে $10, $20 অথবা $100। তাহলে শার্টটা কিন্তু আমরা বানাইতে ক্যাপাবল, বা টি শার্টটা বা জুতাটা, কিন্তু আমরা বেচতে পারতেছি না বিকজ অফ আমরা মার্কেটিং জানি না। ট্রুলি স্পিকিং, এটা কেউ অন্যভাবে নিতে পারেন, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ আমরা মার্কেটিং এ প্রচন্ড রকমের দুর্বল, প্রচন্ড অ্যাডভান্স লেভেলের মার্কেটিং বাংলাদেশের। বাঘা বাঘা মার্কেটিং এর লোকজনকে নিয়ে এসে আমার সাথে বসায় দেন, মানে তখন দেখবেন যে আসলে মার্কেটিং এর মানে তার নলেজ 1%ও না। মানে বাংলাদেশের ধরেন ঢাকা ভার্সিটি থেকে শুরু করে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলোর এমবিএ এর যে প্রফেসররা, মার্কেটিং এর হেডরা, তারাই এসে আমার ট্রেনিং করে, এখান থেকে তারা মার্কেটিং শিখে। তার মানে মার্কেটিং নলেজে প্রচন্ড গ্যাপ। আমাদের প্রোডাক্ট নলেজ ওয়ার্ল্ড ক্লাস। দেখেন আমি যেমন আমাদের উইকনেসটাও বলতেছি, স্ট্রেংথটা কোথায়, আমরা প্রোডাক্ট নলেজে বিশ্ব সেরা। তো মার্কেটিং নলেজে গ্যাপ থাকার কারণে আমরা বিশ্বের সেরা সেরা সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা ঠিকই বানাচ্ছি, কিন্তু আমরা নিজেরা কোনো ব্র্যান্ড বানাইতে পারছি না। ওয়াই? বিকজ অফ মার্কেটিং এবং ব্র্যান্ডিং নলেজ গ্যাপ। এটা এখন আমরা মানি চাই না মানি, এটাই বাস্তবতা। দ্যাটস ওয়াই আমরা একটা ড্রেস বানায় $1 লাভ করি, আর আমার থেকে যিনি বানায় নেয় উনি লাভ করে $100। সিম্পল। এখন আপনার বেস্ট প্রোডাক্টের সাথে গ্রেট মার্কেটিং লাগবে। আজকে আপনি বিশ্বের সেরা প্রোডাক্টটা নিয়ে বসে আছেন, কোনো লাভ নাই। আপনাকে জানতে হবে আমি মার্কেটিং কেউ। গত কয়েকদিন ধরে বাংলাদেশের একটা বড় মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা বা প্রিন্সিপাল আমার সাথে বিভিন্নভাবে কমিউনিকেট করতেছে, আমার সাথে জাস্ট ফর 1 ঘন্টার একটা মিটিং দরকার, বা আমার এই টাইট শিডিউলের মধ্যে আমি মিলে দিতে পারতেছি না। প্রতিদিনই যে কালকেও আমাকে নক করেছে। তার কথাটা হচ্ছে যে আমরা বেস্ট কোয়ালিটি, আমরা একটা স্টুডেন্ট এখানে ইংলিশে এক্সপার্ট হচ্ছে, বাংলা এক্সপার্ট হচ্ছে, আরবিতে কথা বলতে পারতেছে, এই লেভেলের তাদেরকে সে ভিডিও টিডিও অনেক কিছু আমাকে পাঠিয়েছে। তো এখানে বুঝলাম যে তার প্রোডাক্টটা, মানে তার যে এডুকেশন প্রোডাক্টটা বা তার মাদ্রাসার লেভেলটা ওই লেভেলের, কিন্তু আমি তার কমিউনিকেশনগুলো দিতে দেখলাম ভেরি পুয়ার, মার্কেটিং এত দুর্বল। দ্যাট ইজ হোয়াই সে কিন্তু ফ্লাউরিশ করছে না। ওয়ারেস তার প্রোডাক্ট দুর্দান্ত, ওইখানে বাচ্চারা চমৎকার করে কথা বলতেছে, এবং বাচ্চাদেরকে সাধারণ জ্ঞানে মানে বিসিএস দেওয়া বা ঢাকা ভার্সিটি বুয়েটে যাতে চান্স পায়, এইভাবে তাদেরকে এখনই প্রশিক্ষণ দিচ্ছে। এবং সাধারণ নলেজ যেগুলো দরকার মুখস্থ থাকা, এই জিনিসগুলো এখন থেকে তাদেরকে ট্রেন আপ করতেছে, যাতে ওই বয়সে গিয়ে তাকে আলাদা করে বাংলায় তাদেরকে এক্সপার্ট করতেছে, ইংলিশে এক্সপার্ট করতেছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট করতেছে। দারুণ একটা ব্যাপার না? এই পুরো কম্বিনেশনটা তারা সাকসেসফুলি করতেছে। ওয়ারেস তাদের মার্কেটিং গ্যাপের কারণে তাদের স্টুডেন্ট সংখ্যা ওই পরিমাণ না, এবং তারা খুব বেশি প্রফিটেবলও হচ্ছে না। তো আলটিমেটলি এই সমস্যাটা শুধু আপনার না, এই সমস্যাটা বাংলাদেশের বহু মানুষের এই মার্কেটিং গ্যাপের কারণে আলটিমেটলি ভেজালে। বাকি আমরা এখন একটা জিনিস বুঝে গেছি, খালি নিশ খুঁজতে হবে, যে এখানে আপনারা লিখতেছেন এইগুলো আমাদের যারা এই নিশ পিস শেখাচ্ছে, আলটিমেটলি এরা আমাদের আসলে গবেট বানাইতেছে, সোজা কথা মানে গাধা বানাই ফেলতেছে। আলটিমেটলি খেয়াল করে দেখেন তো, কোনো ব্যবসা নিশের কারণে হইছে এমন একটা এক্সাম্পল আপনি খুঁজে দিতে পারবেন? আপনার রুমে যে আপনি বসে আছেন, চারদিকে তাকান তো। আমিও যদি তাকাই আপনার মতো, আমার এই পাশে যে দেখেন কতগুলো ড্রেস দেখতে পাচ্ছি, দাবার কোট দেখতে পাচ্ছি, আমি যে এখানে একটা ব্যানার লাগানো দেখতে পাচ্ছি, লাইট, ব্যাগ, তারপরে মোবাইল ফোন, রিমোট, এসি, টেবিল, শুজ, সকেট, তার, অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। চারপাশে হাজার হাজার পণ্য, আপনার চারপাশেও আমি জানি এরকম হাজার হাজার পণ্য। এইবার আপনি একটু ঠান্ডা মাথায়, একদম বাচ্চাদের মতো করেই ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন তো, যে
এই যে যত যত প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন, এই সবগুলো প্রোডাক্ট বিক্রি করে কোটিপতি হয়েছে এরকম আছে না? আপনি নিশ্চয়ই বলবেন হ্যাঁ আছে। এই যে ব্যাগ আমার সামনে, আমার ল্যাপটপ ব্যাগ, এই ব্যাগ বিক্রি করে কোটিপতি হয়েছে, আছে না? আছে। আবার ঠিক এই ব্যাগ বিক্রি করেই মানে কোটিপতি থেকে ফকির হয়ে গেছে এরকমও আছে না, যে লাভ করতে পারে নাই। তাহলে খেয়াল করেন, ব্যবসাটা প্রোডাক্টের না বা নিশের উপর ডিপেন্ড করছে না। আমরা খালি খুঁজি স্যার আইডিয়া দেন, আইডিয়া দেন, নিশ। আমি আজকে আপনার একটা নিশ বলে দিলাম যে ভাই ব্যাগ বেচেন, এতে আপনি ব্যাগ বেচে কোটিপতি হয়ে যাবেন। হাউ অ্যাবসার্ড! কিভাবে সম্ভব যে আমি আজকে বুদ্ধি দিয়ে দিলাম যে ভাই এই পকেট স্কোয়ার বেচেন, কোটিপতি হইতে পারবেন আপনার মেন্টরি, এটা একটা নিশ। হ্যাঁ, এই নিশে গেলে আপনি অমুক করে ফেলবেন। আপনি টি শার্ট একটা নিশে যান, টি শার্ট আপনাকে সফল বানাই দিবে। হাউ অ্যাবসার্ড! কোনোদিনও সম্ভব না। পণ্য কোনোদিন আপনাকে সফল বানাইতে পারে না। সফল বানায় ওই পণ্যের মার্কেটিংটা আপনি কিভাবে করছেন। আপনাকে শিখতে হবে মার্কেটিংটা, নট পণ্যটা। ইভেন পণ্য বানানো শেখানোর দরকার নাই। অ্যামাজন সারা বিশ্বের নাম্বার 1 ই কমার্স কোম্পানি, তারা কিন্তু কোনো পণ্য বানাচ্ছে না, বাকিদের পণ্য দিয়ে আজকে নাম্বার 1। আজকে আলিবাবা নিজেরা কিচ্ছু বানাচ্ছে না, আরেকজনের পণ্য দিয়ে সে নাম্বার 1 ই কমার্স। খেলাটা পণ্যে নাই ভাই, খেলাটা পণ্যে ছিল 1860 সাল থেকে 1920 সাল পর্যন্ত। 100 বছর আগে পণ্যের খেলা শেষ হয়ে গেছে। যখন থেকে মার্কেটিং এর জন্ম হয়েছে, মার্কেটিং এর শুরুর দিকে ছিল পণ্যের খেলা। এখন পণ্য কানার ভাই অন্ধ বানাইতে পারে, যে কোনো মানুষ পণ্য বানাইতে পারে, যে কোনো প্রোডাক্ট, ইউ জাস্ট নেম ইট, আপনি যে কোনো পণ্য বানাইতে পারবেন। পণ্য বানানোটা এখন আর নিশ ফিস খুঁজে বের করাটা কারিশমা না। কারিশমা হচ্ছে আপনি যেই নিশি সিলেক্ট করেন, যেই আইডিয়াই চুজ করেন। আপনি আমার সিঙ্গারা বেচতে দেন, আমি দেখবেন যে একই রকমের সিঙ্গারা দিয়ে প্রিমিয়াম ব্র্যান্ড বানায় কোটি টাকা আয় করবো। আপনি আমার পকেট স্কোয়ার বিক্রি করতে দেন, আমি এখান থেকে কোটি টাকা। আপনি আমার চা বিক্রি করতে দেন, আই নো দ্য মার্কেটিং। আপনি আমার দিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসেন, ওইখান থেকে আমি বিক্রি করে বেরোয় আসবো। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে আমাকে ফেলেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এতটুকু মার্কেটিং নলেজ হয়েছে, পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আমাকে ফেলে দিয়ে আসেন, ওইখান থেকে আমি কোটিপতি হয়ে বেরোয় আসবো। এখন এই কনফিডেন্সটা আমি কোত্থেকে পাচ্ছি? বিকজ অফ মাই মার্কেটিং নলেজ, and I know the hidden psychology of human. মানুষ কি করলে জিনিস কিনে, এই জিনিস আমি জানি, এই কমিউনিকেশন আমি করতে পারি। যেটার কারণে দেখেন বাংলাদেশের মতো জায়গায় আমার ক্যাশ মেশিন বই 1.5 লক্ষ পিস বিক্রি হয়েছে। প্রথম 15 দিনে 80 লক্ষ টাকার ক্যাশ মেশিন বই বিক্রি করছি, বিকজ অফ আই নো দ্য মার্কেটিং। ওয়ারেজ অন্য লেখকরা একটা বই বের করে তার প্রকাশক 300 পিস বিক্রি করতে পারে না। ডিফারেন্সটা মার্কেটিং এর। আমি বলছি না আমি বাংলাদেশের সেরা লেখক, আমি সেরা বই লিখতেছি, কিন্তু আমি জানি আমি বইয়ের মার্কেটিং এ বাংলাদেশের সেরা, আমি আমার পণ্যের মার্কেটিং এ বাংলাদেশের সেরা। দ্যাট ইজ ওয়াই আমি এই লেভেলে বিক্রি করতে পারি। তো আপনাকে মার্কেটিং এ সেরা হয়ে উঠতে হবে। পণ্য, আপনি যে কোনো পণ্য, আরেকজন যেটা বানাইতে পারছে আপনি সেই পণ্য চাইলেই বানাইতে পারবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি সেই মার্কেটিংটা করতে পারবেন। এই যে যে আমার হাতের আইফোনটা দেখতে পাচ্ছেন, এটা চায়নাতে নিয়ে যান, হুবহু এই আইফোন আপনার 1 ঘন্টায় বানাই দিবে। চায়না আমি একটা মার্কেটে গিয়েছিলাম, ওই সময় আমি রেড কালার একটা আইফোন চালাই, আইফোন ওই সময় 7 সিরিজ চলতেছিল। তো আমার হাত থেকে উপর থেকে পড়ে গিয়ে একদম পুরা ইয়া হয়, স্কিন হয়ে, তো এটা নিয়ে দিলাম, একদম নতুন চকচকে ফোন বানাই দিল আমার। 1 ঘন্টাও লাগেনি, মানে 45 বাচ্চারা বলতে স্কুলে কলেজে পড়ে এরকম মেয়েরা বসে আছে, বিশাল মার্কেট, যে যা নিয়ে যেতেছে ওরা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে খুব সুন্দর করে ইঞ্জিনিয়ারিং করে ঠিক করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে আপনি আইফোনটা একটা বানায় আনতে পারবেন, কিন্তু আপনি যে লোগোটা, ও হয়তো আপেল দিছে, আপনি একটা অরেঞ্জ দিলেন, মানুষ তাতেই কিনা ফেলবে। আইফোনের দাম 2.5 লাখ টাকা, আপনি 25,000 টাকা দিলেন, দেখবেন আপনি অরেঞ্জ দিচ্ছেন 25,000 টাকা, একই রকম, মানুষ আপনার থেকে কিনবে না। এই যে যে কমিউনিকেশনটা, এই যে যে অ্যাটেনশনটা নিতে পারা, মানুষের মগজের ভিতরে জায়গাটা করতে পারা, দ্যাটস দ্য পাওয়ার অফ মার্কেটিং। ওই লেভেলে আপনাকে যাইতে হবে, তখন আপনি মরিয়া হয়ে মানুষ তখন আপনার পণ্য কিনবে। তো আই হোপ আমরা জিনিসটা ক্লিয়ার। বেস্ট প্রোডাক্ট প্লাস, হ্যাঁ আমি কিন্তু ডোন্ট গেট মি রং, এখানে আমি এই কথাটা বলার চেষ্টা করছি না যে পণ্যের কোনো ভ্যালু নাই। আমি অবশ্যই পণ্যের ভ্যালু দিব, কিন্তু আমরা পণ্য নিয়ে যেভাবে মরিয়া হয়ে নামছি, অবসেসড হয়ে যাচ্ছি, এইটা আমাদের জন্য প্রবলেম। অবসেসড হইতে হবে মার্কেটিং নিয়ে। পণ্য আজকে আপনি বানাইতে পারেন না, আরেকজন পারে, আপনি সোর্সিং করতে পারবেন, সব জায়গা থেকে আপনি পণ্য পাবেন, আইডিয়া পাবেন, অভাব নেই। কিন্তু ওই আইডিয়াটাকে আপনি কিভাবে এক্সিকিউট করতেছেন, এখন আর আইডিয়ার যুগ না। যারা আপনার আইডিয়া নিয়ে কথা বলতেছে, এইটা 50 বছর আগে চলে গেছে। আইডিয়ার যুগ না, এখন এক্সিকিউশনের যুগ। আপনি ওই আইডিয়াটাকে কিভাবে এক্সিকিউট করলেন, এইটা ডিপেন্ড করবে যে আইডিয়াটা সাকসেস হবে কি হবে না। Why most entrepreneurs fail at marketing? কেন বেশিরভাগ entrepreneur মার্কেটিং এ ফেল করে? There are 3 false beliefs, 3
তিনটা ফলস বিলিভ আছে যেটার কারণে আসলে মানুষ ফিল করে। ফলস বিলিভ নাম্বার 1, পণ্য ভালো হলে এমনিতেই বিক্রি হবে। আরে দূর বাদ দাও এইসব কোচিং কাঞ্চন, এগুলো কি বলছিস, ফালতু বাদ দাও। পণ্য ভালো তোমার এমনি বিক্রি হবে ভাই, অ্যাবসলিউটলি রং। ট্রুথ হচ্ছে মানুষ জানে না আপনার প্রোডাক্ট ভালো যতক্ষণ না আপনি ম্যাসিভ মার্কেটিং করেন। যতক্ষণ না আপনি ম্যাসিভলি মার্কেটিং করবেন ততক্ষণ মানুষ জানবেই না আপনার পণ্য ভালো। আজকে কোচ কাঞ্চন বলতে যে একটা ব্যক্তি, এই যে কালোগুলো দেখতে একটা সাধারণ মানুষ, এই মানুষটাকে আপনারা কেউ চিনতেনও না, কেউ 1 পয়সার দামও দিতেন না। ট্রুলি আমি যদি ম্যাসিভলি মার্কেটিং না করতাম, আমার এই ম্যাসিভ মার্কেটিং এর কারণে আপনারা আমাকে চিনেন, আমাকে ওই ভ্যালু দেন, দ্যাট ইজ হয় আমার এই প্রোগ্রামে কিন্তু আপনারা জয়েন করেছেন, আদারওয়াইজ আপনারা করতেন না। এটা হয়েছে কেন? আমার পণ্য ভালো এজন্য না, এটা হয়েছে আমার মার্কেটিং ভালো এজন্য আপনারা চিনতে পারছেন এবং আমার কাছে আসছেন, এবং আমি আপনাদেরকে ওই ভ্যালুটা দিতে পারতেছি। তো পণ্য ভালো হলে চলবে না, আপনার মার্কেটিং ভালো হওয়াটা জরুরি। ফলস বিলিভ নাম্বার 2, মার্কেটিং মানে ম্যানিপুলেশন। হ্যাঁ, অনেকে একটা ফলস বিলিভ করে রাখে মার্কেটিং মানে মানুষকে ম্যানিপুলেট করা, মানুষকে ভুলভাল বুঝিয়ে নিয়ে আসে। না, এটা কোনোভাবেই মার্কেটিং না। ভুলভাল বোঝানোটা, মানুষকে ঠকানোটা, আমি একটা বলে আরেকটা করাটা কোনোভাবেই মার্কেটিং না, ম্যানিপুলেশন না। ট্রুথ হচ্ছে মার্কেটিং মানে পারসুইসিভ কমিউনিকেশন। পারসুইসিভ কমিউনিকেশন অর্থাৎ যেই জিনিসটা আসলে সত্যি, যেইভাবে মানুষের ট্রান্সফরমেশন হয়, এই গল্পটা মানুষের কাছে ঠিকঠাক মতো তুলে ধরা। যদি আপনার প্রোডাক্ট মানুষকে সাহায্য করে এবং আপনি যদি মার্কেটিং না করেন, তার মানে আপনি একটা আনইথিক্যাল কাজ করছেন বা রীতিমতো অপরাধ করতেছেন। আর আপনি বলবেন যে এটা কি বললেন? হ্যাঁ, আমি এইভাবে ফিল করি। কারণ আপনার কাছে ধরেন, আমার কাছে এই যে ম্যাসিভ ড্রাইভ 26 এই প্রোগ্রামটা আছে, আমার কাছে ব্রেভের মতো এই প্রোগ্রামটা আছে, আমার কাছে মার্কেটিং ম্যাজিশিয়ানের মতো একটা সুপার ডুপার মার্কেটিং বুম আছে, যেটা দিয়ে একটা ব্যবসাকে বুম করার খুবই সহজ। কারণ ওইখানে আমি ফ্রেমওয়ার্ক বাই ফ্রেমওয়ার্ক পুরো আমার কাছে স্কোর কার্ড থেকে শুরু করে সবকিছু চমৎকার ভাবে রেডি করা আছে। এখন আমার এই মার্কেটিং ম্যাজিশিয়ানের মতো এরকম চমৎকার একটা ওয়ার্ল্ড ক্লাস, মানে বিশ্বসেরা মানের একটা কোর্স, অর্থাৎ বিশ্বের মার্কেটিং এর উপরে 5টা কোর্সকে যদি আপনি একসাথে করেন, সারা পৃথিবীর, নট বাংলাদেশে মার্কেটিং এর উপরে কোনো কোর্সই নাই আসলে, 5টা কোর্সকে যদি আপনি একসাথে করেন, আমি ডেফিনেট করি, কনফিডেন্টলি বলতে পারি যে ওই 5টা কোর্সের মধ্যে ওয়ার্ল্ড টপ 5টার মধ্যে মার্কেটিং ম্যাজিশিয়ান একটা কোর্স হবে। এখন এই জিনিসটা আমার কাছে আছে, আমি জানি যে জিনিসটা দিলেই মানুষের জীবনের একটা ট্রান্সফরমেশন হবে, মানুষ ব্যবসায় দারুণভাবে গেইন করা শুরু করবে। এই যে গেইন করা বললাম, এই গেইন আমার একটা মডেল। এই গেইন মডেলে আমি দেখাইছি যে কিভাবে একটা 0 লেভেলের বিজনেসকেও 100 গুণ পর্যন্ত, 100x পর্যন্ত গ্রোথ আনা সম্ভব এই গেইন মেথডে। এখন এই জিনিসটা আমার কাছে, এই যে বললাম, আছে আমার কাছে। ধরেন এখন এইটা আমি মার্কেটিং করলাম না, যথেষ্ট পরিমাণ মানুষকে জানাইলাম না, আপনাদেরকে এই অফার দিলাম না, এইটা আমি ফিল করি এটা রীতিমতো আমার অপরাধ হবে। ঠিক একইভাবে আপনার কাছে একটা ভালো পণ্য বা সার্ভিস আছে, আপনি জানেন যে এই পণ্য বা সার্ভিসটা বিক্রি করলে, মানুষ কিনলে মানুষ উপকৃত হবে। এখন আপনি শরম পান মার্কেটিং করতে, মানুষ কি বলবে, ফেসবুক লাইভে আসতে চান না, অ্যাড বানাইতে চান না, ফেস দেখাইতে চান না, কেন আপনার লজ্জা লাগে? এই লজ্জাটা আনইথিক্যাল, এই লজ্জাটা একটা অপরাধ। আমি বিশ্বাস করি এইভাবে, কারণ মার্কেটিং ইজ স্পিরিচুয়াল ওয়ার্ক আমার কাছে, যার কারণে আপনি দেখবেন যে আমি একদম বুক ফুলায় মার্কেটিং করি আমার প্রোডাক্ট, কারণ আমি জানি আমার প্রোডাক্ট। অনেকে বলে যে নিজের ঢোল নিজে মানে পেটানো ঠিক না। ভাই, নিজের ঢোল তো নিজেই পেটাবো, আরেকজন পিটাইলে ঢোল ভাঙা ফেলবে। নিজের ঢোল নিজেই সবসময় পিটাইতে হবে, আদারওয়াইজ আরেকজন আপনার দায়িত্ব নিয়ে আপনার ঢোল পিটাবে না ভাই। আরেকজন পিটাইতে গেলে ঢোল ভাঙা ফেলবে, আবার ঢোল থেকে হয়তো ভালো সাউন্ড আসবে না। সো এই জায়গাটা আমি ওন করি যে মার্কেটিং মানে মানুষের জন্য পরিবর্তনের সুযোগ। মানুষ ঠকতেছে বা মানুষ বিপদগ্রস্ত, আপনি খেয়াল করে দেখেন, আপনি যে পণ্য বা সার্ভিসটা বিক্রি করেন, এটা কেন বিক্রি করেন? এই পণ্য বা সার্ভিসের মাধ্যমে মানুষ একটা কোনো না কোনো একটা সমস্যার সমাধান পায়, অথবা কোনো না কোনো একটা ট্রান্সফরমেশন হয়। তাহলে আপনার যে পণ্য বা সার্ভিসটা এখন আপনার কাছে আছে, এই সার্ভিসটা ধরেন এখন 1000 লোক ইউজ করে, এখন এটা যদি 1 লক্ষ লোক ইউজ করতো, তাহলে পৃথিবীর জন্য উপকার হইতো না? ওই মানুষগুলোর জন্য উপকার হইতো না? আপনি এইভাবে কখনো চিন্তাই করেন না। আপনি মনে করেন আচ্ছা আমার পণ্য বিক্রি হইলে আমার লাভ হয়, আমি কিছু টাকা কামাইতেছি।
ব্যাপারটা এমন না। আমি এইভাবে কখনোই ফিল করি না। আমি ফিল করি আমি একটা কোর্স করাচ্ছি, আমি একটা বই বিক্রি করতেছি, মানে আমার টাকা আসতেছে, এটা না, বরং আমি বইটার মাধ্যমে মানুষকে উপকার করতেছি। এই বইটা পড়ে তার জীবনে ট্রান্সফরমেশন হইতেছে। এই যে ম্যাসিভ ড্রাইভ 26 প্রোগ্রামটা, এটা করার মাধ্যমে একটা মানুষের জীবনেও যদি একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়, তাহলে আমি খুশি। এই যে মার্কেটিং ম্যাজিশিয়ান কোর্সটা, একটা লোক জয়েন করে একটা লোকের যদি ট্রান্সফরমেশন হয়, তাতে আমি খুশি। তাহলে মার্কেটিং মানি মানুষকে হেল্প করা, মার্কেটিং মানি মানুষকে উপকার করা। মার্কেটিং একটা স্পিরিচুয়াল কাজ, একটা আধ্যাত্মিক লেভেলের কাজ, যেই কাজের কারণে আপনি বেশি মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলবেন, আপনি সত্যবাদী সৎ ব্যবসায়ী হিসেবে মারা যাবেন। আল্লাহ পরকালে আপনাকে শহীদদের সাথে, নবী রাসূলদের সাথে হাসর নাসরের সুযোগ করে দিয়েছেন। এই সুযোগটা নিবেন কেন মার্কেটিং এর? তো এই জন্য আমি এটা ফিল করি যে আপনার কাছে যদি ভালো পণ্য বা সার্ভিস থাকে, আজকে থেকে আপনার প্রথম কাজ ম্যাসিভ মার্কেটিং করা। এবং ম্যাসিভ মার্কেটিং কিভাবে করতে হয় এটা নিয়ে আজকে আলোচনা করব। যারা আরো অ্যাডভান্স লেভেলে জানবেন তাদের জন্য আমার ম্যাজিশিয়ান কোর্সের আজকে রেজিস্ট্রেশন লিঙ্কটা আপনাদেরকে দিব, সেখানে জয়েন করতে পারবেন। তাহলে মানে মার্কেটিং মেইনলি ম্যানিপুলেশন না, মানুষকে ঠকানো না, ভুলভাল বুঝানো না, উল্টাপাল্টা বলে আমার পণ্য বিক্রি করা না। মার্কেটিং মানে মানুষকে হেল্প করা, মানুষকে উপকার করা, মানুষের জীবনে ইম্প্যাক্ট তৈরি করা। এটা আমি যদি না করি তার মানে আমি অপরাধ করতেছি। এইভাবে যখন আপনি ফিল করবেন, আপনি একদম ওপেনলি সুন্দর করে আপনি মার্কেটিং করতে পারবেন। ফলস বিলিভ নাম্বার 3, মার্কেটিং ইজ ভেরি এক্সপেন্সিভ। এটা একটা ফলস বিলিভ। আমরা মনে করি আচ্ছা মার্কেটিং এ দেখেন প্রোডাকশনও তো অনেক এক্সপেন্সিভ, অপারেশন টিম চালানোও তো অনেক এক্সপেন্সিভ, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক উদ্যোক্তাদের দিকে মার্কেটিং করবো, ব্র্যান্ডিং করবো, এগুলো তো অনেক টাকার ব্যাপার। অথচ আলটিমেটলি মার্কেটিং এর মাধ্যমে আপনার কোম্পানিতে আলটিমেটলি রেভিনিউ আসে। মার্কেটিং একটি ইনভেস্টমেন্ট, এটা কখনোই এক্সপেন্স না। আর মার্কেটিং হচ্ছে পৃথিবীতে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই যদি হিসাব করেন, সবচেয়ে বেশি আরওআই পাওয়া যায় মার্কেটিং করে। তাহলে আপনি যখন মার্কেটিং করবেন, আপনার এটা আসলে খরচ না, এটা বহু গুণে লাভ হয়ে আপনার কাছে ফেরত আসবে। কখনো কখনো সাথে সাথে চলে আসে, কখনো কখনো একটু সময় লাগে। এটা কখনোই এক্সপেন্সিভ কিছু না, ইটস অ্যান ইনভেস্টমেন্ট। এইভাবে আমরা চিন্তা করব। কোচ কাঞ্চন, এবার আসেন তাহলে মার্কেটিং জিনিসটা কি। কোচ কাঞ্চন ডেফিনেশন অফ মার্কেটিং: মার্কেটিং ইজ এ মাস্টারফুল ব্লেন্ড অফ আর্ট অ্যান্ড সায়েন্স designed to decode the customer's brain and ignite an insatiable thirst for your product and service that the sale becomes inevitable. তার মানে খটোমটো লাগতে পারে, সহজ করি। মার্কেটিং হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্স, শিল্প এবং বিজ্ঞানের একটা সমন্বয়, একটা অদ্ভুত, একটা দারুণ ব্লেন্ডিং। যেমন একটা জিনিসের সাথে থাকে না যে এই যে শীতের রাত, এখন যদি আপনি নীলা মার্কেটের ছিটা রুটি বা কি বলে খিচুড়ির সাথে যদি আপনি হাঁসের মাংসটা পান বা গরুর কালো ভুনা পান, এই যে একটা ব্লেন্ড হবে, হ্যাঁ, মার্কেটিংটা ঠিক এরকম একটা ব্লেন্ড, যেই ব্লেন্ডটা একসাথে করলে আর্ট এবং সায়েন্স। আর্ট হচ্ছে সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট, আপনি জানেন, আর্টিস্টিক একটা ব্যাপার, এটার সাথে সায়েন্টিফিক ব্লেন্ড, এটার মাধ্যমে এমনভাবে ডিজাইন করা যাতে কাস্টমারের ব্রেইনটা আপনি ডিকোড করতে পারেন, তার ব্রেইনটাকে বুঝে, তার ব্রেইন, তার সাইকোলজি, ইনার ডিসিশন মেকিং প্রসেসটাকে ফিল করে বা ডিকোড করে, ওপেন করে, ইগনাইট এন্ড ইনসেটেবল, তার ভিতরে একটা তৃষ্ণা তৈরি করে দেওয়া ফর ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস, আপনার পণ্য বা সার্ভিসের প্রতি এমন ভাবে তৃষ্ণার্ত করা দ্যাট দ্য সেল বিকামস ইনএভিটেবল। তার মানে বিক্রয়টা তখন অনিবার্য হয়ে যায়, মানে সে না কিনে আর থাকতে পারবে না, এমন ভাবে তার ভিতরে একটা তৃষ্ণা তৈরি করা। এটা হলো মার্কেটিং। এটা কিসের মাধ্যমে হয়? আর্ট এবং সায়েন্সের। তার মানে এতদিন আমরা যে জানতাম মার্কেটিং একটা কমার্সের সাবজেক্ট, আমাদের দেশে ইচ্ছা মতো কমার্সে পড়ানো হয়, কিন্তু মার্কেটিং এর সায়েন্সের এলিমেন্টের গ্যাপ আছে বাংলাদেশে। দ্যাট ইজ ওয়াই মার্কেটিং পড়াইতে গেলে মার্কেটিং এ অনেক প্রফেসররা আমাদের এখানে ক্লাস করে, তাদের সাথে আমি কথা বলে যেটা জেনেছি যে মার্কেটিং এর কারিকুলামে বাংলাদেশের সাইকোলজি নাই, মার্কেটিং এর কারিকুলামে সায়েন্স নাই, আর্টের অনেক কিছু নাই। দ্যাট ইজ ওয়াই আমরা কমার্সের সাবজেক্ট হিসেবে পড়তেছি শুধু, আমাদের মার্কেটিং অ্যাডভান্স লেভেলের হইতেছে না। এটার এখন নিউরো মার্কেটিং প্রসেস চলে আসছে, সাইকোলজিক্যাল ট্রিগার আপনাকে জানতে হবে, ডিসিশন মেকিং প্রসেস আপনাকে জানতে হবে। তো মার্কেটিং এর জন্ম হইছে কি বলে সাইকোলজি এবং ইকোনমিক্স এর ব্লেন্ডিং এ। ইকোনমিক্স যদি মার্কেটিং এর বাপ হয়, সাইকোলজি হচ্ছে মা।
And এই দুইটা জিনিসকে যদি একসাথে না শিখায় তাহলে মার্কেটিং এর নামে আমরা আসলে আজেরা জিনিস শিখতেছি। আমরা শিখতেছি এক মালিকানা কারবার বলতে কি বুঝো, উদাহরণ সহ বুঝায় রেখো, মার্কেটিং এর প্রকার ভেদ লেখো, এইগুলো আমরা মুখস্থ করে লেখা পরীক্ষায় অনার্স মাস্টার্সে পাস, এমবিএ বিবিএ ডিগ্রি করে ফেলতেছি, কিন্তু এইগুলো আসলে গার্বেজ, এগুলো কোনো কাজে লাগতেছে না। সো মার্কেটিং মানে হলো বিজ্ঞান এবং শিল্পের একটা অদ্ভুত সমন্বয়, যেটার মাধ্যমে কাস্টমারের মনে আপনার পণ্য বা সার্ভিসের প্রতি প্রচন্ড মাত্রায় একটা তৃষ্ণা তৈরি করা হয়। এই তৃষ্ণার কারণে আপনাকে সেলস নিয়ে ভাবতে হয় না, কাস্টমারই পুল করে আপনার কাছ থেকে পণ্য কিনতে চায়। তো আপনার পুরো মার্কেটিং প্রসেসের মধ্য দিয়ে, জার্নির মধ্য দিয়ে এরকম একটা তৃষ্ণার জায়গা তৈরি করে ফেলতে হবে, তখন যাতে, অর্থাৎ আপনি একটা মরুযাত্রীর সামনে পানি তুলে দিলে যেমন সে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, মার্কেটিং জাস্ট এই কাজটাই করে। যার কারণে দেখেন যে অ্যাপেলের মতো মানে ব্র্যান্ড কি করে, সারা বিশ্বব্যাপী মানুষগুলা অ্যাপেলের স্টোরের সামনে, যেই দিন অ্যাপেল প্রথম লঞ্চ হবে ওই স্টোরের সামনে আগের দিন রাত থেকে তারা দাঁড়ায় থাকে যে পরের দিন দোকান খুললে সবার আগে আমি যাতে অ্যাপেল ফোনটা নিতে পারি। দেখেন অ্যাপেল এখন কি বিক্রি করতেছে, আইফোন 16 প্রো ম্যাক্স আমার হাতে, কিন্তু মানুষজন আমাকে প্রেশারাইজ করতেছে কেন আমি 17 নিচ্ছি না। তার মানে চিন্তা করে দেখেন যে এইটা ফোন, আমার প্রোডাক্ট কিন্তু কোনো সমস্যা নাই, ফোন পারফেক্টলি ওকে, কিন্তু তারপরও মাথার মধ্যে সবার মাথায় ঢোকে যে আচ্ছা 16টা ইউজ করতেছি, 17 চলে আসলো, না জানি আমি কি মিস করতেছি, বিকজ অফ মার্কেটিং। এই যে তৃষ্ণা, কেনার জন্য যে মরিয়া হয়ে যাওয়া, এটা কিন্তু তাদের সাকসেসফুল মার্কেটিং এর রেজাল্ট। তো মার্কেটিং এর মূল কাজ কি তাহলে? কাস্টমার তৈরি করা, অ্যাডভোকেট বানিয়ে ধরে রাখা, সিম্পল। তাহলে মার্কেটিং নিয়ে অনেক থিসিস পেপার লিখে ফেলতে হবে, পিএইচডি করে ফেলতে হবে, দরকার নাই ভাই। যদি মার্কেটিং এ পিএইচডি করলেই বিশ্ব লিড দেওয়া যেত, তাহলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বাদই দিলাম, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং এর প্রফেসররা সারা পৃথিবীর সেরা সেরা বিজনেস ম্যাগনেট হওয়ার কথা। কাজে মার্কেটিং এর পিএইচডি করলেও আপনার লাভ নেই, আপনি যদি অ্যাকচুয়াল মার্কেটিং এর প্রসেসটা আপনি না বোঝেন। তাহলে মার্কেটিংকে সিম্পলিফাই করে আপনি যদি চিন্তা করেন, দুইটা কাজ মার্কেটিং এ, কাস্টমার তৈরি করা এবং কাস্টমারকে অ্যাডভোকেট বানিয়ে ধরে রাখা। সিম্পল, আবারও বলছি, কাস্টমার তৈরি করা এবং এই কাস্টমারকে এমন একটা সম্পর্ক তাদের সাথে তৈরি করা যাতে তারা আপনার এভাঞ্জেলিস্ট বা তারা আপনার অ্যাডভোকেট হয়ে ওঠে ব্র্যান্ডের, এবং তাদেরকে আপনি ধরে রাখতে পারাই মার্কেটিং। তাহলে এতদিন পর্যন্ত আমরা মার্কেটিং মানে শুধুমাত্র বিক্রি ত্বরান্বিত করা বুঝতাম, বিক্রয় বৃদ্ধি করা বুঝতাম। এখন আমরা বুঝতেছি মার্কেটিং মানে শুধু বিক্রি না। যার কারণে দেখবেন আমি দেখি আমাদের দেশের অনেক মার্কেটিং গুরু নামে পরিচিত যারা বা মার্কেটিং এর কোর্স শেখায়, তারা এখনো এইটা মডেল শেখায়। এইটা AIDA, এইটা মডেল বলতেছে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, তারপর হলো অ্যাকশন। কিন্তু এইটা মডেল আগে অবসলিট হয়ে গেছে, কিন্তু আমাদের ইচ্ছা মতো এখনো এগুলো শেখানো হইতেছে। এইটা মডেলে আপনি খেয়াল করে দেখেন, তার মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করলেন বা অ্যাটেনশন নিলেন, ইন্টারেস্ট গ্রো করাইলেন, ডিজায়ার করলেন, তারপর অ্যাকশন নিল। এবার অ্যাকশন নিলেই কি হচ্ছে, এইটা মডেল পরিপূর্ণ, মানে কাস্টমার কিনলেই আপনার মার্কেটিং সফল না। এখনকার পৃথিবীতে কাস্টমার কিনলে মার্কেটিং মাত্র 5% সফল হইল, বাকি 95% হচ্ছে কাস্টমারকে কেনার পরে আপনি কি করছেন। কাজে বেচতে পারাটাই এখন আর মার্কেটিং না, বরং বেচতে পারার পরে ওই কাস্টমার গুলাকে পরবর্তীতে আপনি কেমন নার্চার করতেছেন, পরবর্তীতে তাদেরকে আপনি অ্যাডভোকেট বানাইতে পারতেছেন কিনা এবং সারা জীবনের জন্য আপনি তাদের ধরে রাখতে পারছেন কিনা। যদি এটা পারেন, তখন তারা আপনার ব্র্যান্ডের আর্ডেন্ট অ্যাডভোকেট হইতেছে, আরো মানুষের কাছে তারা বিক্রি করতে হেল্প করছে। তাহলে মার্কেটিং এর এই দুইটা কাজ যদি আমরা বুঝি এবং এই দুইটা কাজকে যদি, তাহলে বিক্রি করাটা হলো মার্কেটিং এর 5%, আর 95% হচ্ছে বিক্রির পরে ওই কাস্টমারদেরকে এমন ভাবে নার্চার করা যাতে তারা আমার অ্যাডভোকেট হয়ে ওঠে। মার্কেটিং ইজ নেভার এন্ডিং জার্নি। মার্কেটিং আসলে নেভার এন্ডিং জার্নি। আপনাকে অলওয়েজ 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 মার্কেটিং করতেই হবে, কোনোদিন আপনি থামতে পারবেন না। এবং যে সকল ব্র্যান্ড মনে করছে যে আমরা যথেষ্ট বড় হয়ে গেছি, আমাদের মার্কেটিং বাজেট কমাই, এখন মার্কেটিং কম করি, ওই সকল ব্র্যান্ড মার্কেট থেকে আউট হয়ে গেছে। যেমন নোকিয়া আউট হয়ে গেছে। বাংলাদেশে দেখেন মাম পানির মতো এত চমৎকার একটা দুর্গ গড়ে তোলা মার্কেটিং, দুর্গ বলতে বুঝাচ্ছি যে মানে পানির রাজ্যে মাম ছাড়া আমরা কিছু বুঝতাম না। স্টিল এখনো মাম পানির প্রতি আমাদের সবার একটা ফিলিং আছে, দোকানে গিয়ে আমরা চাই কিন্তু আমরা পাই না, কারণ ওরা একটা পর্যায়ে যখন খুব লিডিং জায়গায় চলে আসে যে সর্বেসরা ওই পানি ছাড়া আর মানুষ কিছু বোঝে না, তখন ওরা বিলবোর্ড লাগানো বন্ধ করে দিছে, টেলিভিশনে অ্যাড দেওয়া বন্ধ করে দিছে, প্রমোশন করা বন্ধ করে দিছে, ওরা মার্কেটিং এর বাজেট অলমোস্ট জিরো বানায় ফেলছে। তা আমাদের মানে এমনিই চলে।
আর দরকার কি আমার খরচ বাড়ায়া, খরচ কমায় আমার প্রফিট হোক। এই ফাঁকা জায়গাটাতে কিনলে ঢুকে গেছে। দেখেন মাম পানির পুরো মার্কেটটা এখন কিনলের দখলে চলে গেছে। এত তৈরি, এত চমৎকার একটা ব্র্যান্ড যেখানে মানুষের ইমোশনের, কারণ ছোটবেলায় মাম 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 বলেই তো মানুষ পানি বাচ্চারা শিখে। নামটা কত সুন্দর, এবং মাম পানির টেস্ট এখনো পর্যন্ত আমি মনে করি দা বেস্ট। বাংলাদেশে অন্য যে কোনো পানির অনেক ডাবের ফ্লেভার, হ্যাঁ অমুক তমুক অনেক কিছু আছে, তো ওই মাম পানির টেস্টটা না আমাদের টেস্ট বার্ডের সাথে বা যে কোনো ভাবে খুব অ্যালাইন ছিল। কিন্তু এত সেরা প্রোডাক্ট হওয়ার পরও আপনি খেয়াল করে দেখেন মাম এ যে পানি হিসেবে কিন্তু সেরা প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্ট, তাই না? বেস্ট প্রোডাক্ট ইভেন মার্কেট তারা দখলও করে ফেলছিল, স্টিল তারা মার্কেটিংয়ে দুর্বলতা দেখানোর কারণে, মার্কেটিংকে একটু কম গুরুত্ব দেওয়ার কারণে কিন্তু মার্কেট থেকে আউট হয়ে গেছে। তার মানে আপনি যদি এই যে আজকে আমি কোচ কাঞ্চন হয়ে গেছি, বাংলাদেশের লিডিং ট্রেনার, হেন তেন পিসাব, আমার আর মার্কেটিং দরকার কি, আমি আর অ্যাড রান করবো না, আমি আর এই ভাবটা যদি আমার মধ্যে চলে আসে, ফুস, আমি আস্তে আস্তে ডাউনে যেতে থাকবো। এক সময় আমার জায়গা অন্য নিয়ে যাবে। আর মার্কেটিং ইজ এ লাইফ লং জার্নি, কখনোই কমানো যাবে না, কখনোই বন্ধ করা যাবে না। একটার পর একটা বিভিন্ন ওয়েতে দেখবেন আমি নতুন নতুন পণ্য, এই যে গ্রোথ চ্যালেঞ্জ গেছে, আবার গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার হইলো, হ্যাপিনেস ইন হার্ড টাইম, চিপ প্রোগ্রাম, ম্যাসিভ ড্রাইভ, একটার পর একটা পাগলা ড্রাইভ আসতেছে, ফায়ার প্রোগ্রাম, ব্রেভ অ্যাডভান্স, ইবিসি, ডিফারেন্ট জিনিস কন্টিনিউ আনতেছে এবং মার্কেটিং করতে, এবং প্রতি বছর একটা করে আমার বই বেরোচ্ছে। এবছর যেমন একটা বেরোচ্ছে, আরো একটা, এবছর 2টা বই বেরোচ্ছে। আমি কিন্তু বসে নাই, কারণ আমি আরো সামনের দিকে আমার প্ল্যান আছে যে প্রতি বছর আমার 4টা-5টা করে বই বেরোবে। আমার মার্কেটিং সামনে আরো বাড়বে, বরং কমার কোনো চিন্তাই আমি করতেছি না। আমি লিডিং, আমি এটা করে ফেলছি, এটা না, বরং আমি কন্টিনিউ এটাকে বাড়াইতে থাকি। তো কখনোই থামবেন না, থামলেই আপনি শেষ, আপনি আস্তে আস্তে হারাই যেতে থাকবেন। তো ইউর অনলি রোল ইজ টু কিপ মোমেন্টাম গোয়িং। মার্কেটিং মানে মোমেন্টাম তৈরি, আপনার কাস্টমারকে মরিয়া করা, আরো মরিয়া, আরো মরিয়া, আরো মরিয়া, আরো কানেক্টেড, আরো বড়, আরো বড়, আরো বিগ, আরো বিগ, আরো মেসিভ, আরো মেসিভ। এইভাবে আপনাকে মার্কেটিং করে দিতে হবে। আমার কোনো সুযোগই নাই। কখনো যদি এটা ভাবছেন, তাহলে মামপানির হিস্ট্রিটা মাথায় রাখবেন যে আমি যাতে মামপানি না হয়ে যায়, কারণ কিনলে এসে ঢুকে আপনার মার্কেটটা নিয়ে নেবেন, আপনি টেরই পাবেন না, আপনি অনেক বড়। কারণ ওই যে নোকিয়া যেটা ফিল করছিল, উই আর টু বিগ টু ফল, আমরা এত বড় হয়ে গেছি, আমরা আর ফল করবো না, আমাদের আর কেউ ধরতে পারবে না। ওই যে টাইটানিক জাহাজের মতো ওই গর্বটা চলে আসলে আপনি খুশ করে চলে যাবেন, বরং আপনি চিন্তা করবেন আমার পণ্য বা সার্ভিস দিয়ে আরো বেটার কি সার্ভিস দেওয়া যায়। এই কারণে দেখেন বিশ্বসেরা ব্র্যান্ড, আপনি এজ এ এক্সাম্পল, হ্যাঁ কোক আপনি নাই খেতে পারেন, ইসরায়েলি সম্পর্ক বা আদার্স টপিকটা বাদ দিলাম, বাট আমরা মার্কেটিং এর জায়গা থেকে যদি শিখি, পৃথিবীতে আপনি চিন্তা করে দেখেন প্রতিদিন 190 কোটি বোতল কোক বিক্রি হয়। ক্যান ইউ ইমাজিন? বিকজ কি বিশাল পরিমাণে 200টা দেশে ওদের ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে। মজার ব্যাপার হচ্ছে এই কোকও কিন্তু কোনো দেশে নিজেরা গিয়ে কোক বানায় না, খুবই কম দেশে তারা নিজেরা ফ্যাক্টরি সেট আপ করে বিভিন্ন। বাংলাদেশের কোক এক সময় বানাইতো তাবানি বেভারেজ, এরপর আব্দুল মোমেন গ্রুপ, এরপরে ধরেন প্রাণ এখনো বানায়, প্রাণ কলেও বানায়, কোকের ইয়েটা বানায়, ওই সিরাপটা ওরা দিয়ে দেয়, বাকিটা প্রসেসিং ওদের ফ্যাক্টরি, প্রাণের ফ্যাক্টরিতে হয়। তার মানে দেখেন এইখানেও খেলাটা, কোকের খেলাটা ফ্যাক্টরির না, প্রোডাক্টের না, কোকের খেলাটা এখনো সেই মার্কেটিং এরই, যার কারণে সারা পৃথিবীতে এত পরিমাণে 190 কোটি বোতল প্রতিদিন বিক্রি হয়, এবং পৃথিবীতে 94% মানুষ কোকা কোলার ব্র্যান্ডটাকে চিনে। তাহলে কি লেভেলের মার্কেটিং তারা করছে চিন্তা করে দেখেন। পৃথিবীতে আর কোনো ব্র্যান্ডকে মানুষ এইভাবে চিনে না, ফেসবুকও এত মানুষ চিনে না যেভাবে কোকা কোলা চিনে। তার মানে কখনোই থামে নাই তারা, অলওয়েজ মোমেন্টামে। এই কারণে দেখেন বিকাশ এই যে এত বড় হয়ে গেছে, বাংলাদেশের অলমোস্ট বলা যায় যে সবগুলো ব্র্যান্ড মিলে যে পরিমাণ গ্রাহক আছে তার চেয়ে কয়েক গুণ বেশি কাস্টমার হচ্ছে বা গ্রাহক হচ্ছে বিকাশের। কিন্তু থামতেছে, এইখানে বিকাশ, ওইখানে বিকাশ। এই যে বাণিজ্য মেলা শুরু হইতেছে, আপনি দেখবেন পুরা বাণিজ্য মেলা দিকে এই মাথা থেকে এই মাথা সব বিকাশের সাইনবোর্ড টাইনবোর্ড দিয়ে পেমেন্টের ব্যবস্থা, বিকাশে পে করলে আপনার এখনো পর্যন্ত এই অফার। ওই মেলায় যাবেন দেখবেন বিকাশ, ওই দোকানে বিকাশ, এই অফারে বিকাশ। এই যে ঈদের সিজন শুরু হইতেছে, বিকাশে পে করলে ওইটা, বিকাশে টাকা অ্যাড মানি করলে এই অফার, বিকাশে ভিসা কার্ডে টাকা ট্রান্সফার করলে এই অফার। অলওয়েজ আপনি চিন্তা করে দেখেন, ছোটবেলা থেকে ফ্যান অ্যান্ড লাভলির কম অ্যাড দেখছেন, যদিও নাম চেঞ্জ করে এখন গ্লো অ্যান্ড লাভলি হয়েছে, কিন্তু দেখেন কোনোদিন তারা মার্কেটিং, বিশ্বসেরা ব্র্যান্ডগুলো নর্মালি এই ধরনের ভুল খুব কম করে। তারা কন্টিনিউ দেখেন লাক্স ইউনিলিভারের প্রোডাক্ট দেখছেন সমস্ত। ইউনিলিভার দেখেন একটা মাদার কোম্পানি, তাদের অধীনে যেই কয়টা ব্র্যান্ড আছে আপনি খেয়াল করে দেখেন তো কি লেভেলের ম্যাসিভ মার্কেটিং করে। যেমন ভাবে লাক্সের অ্যাড চালায়, একইভাবে ডাবের অ্যাড চালায়। সারা ঢাকা এখন ঘুরলে দেখা যায় ডাবের সাইনবোর্ড, বিলবোর্ড, লাইফ বয় একই রকম।
তিনটা সাবানই তাদের। খেয়াল করে দেখেন কোনোটার মার্কেটিং একটু গ্যাপ আছে? লাক্সের দিকে তাকাইলে মনে হয় সবই লাক্স, ডাবের দিকে তাকাইলে মনে হয় সারাদিন ওরা ডাবের অ্যাড করতেছে, আবার লাইফ বয়ের দিকে তাকাইলে মনে হয় সারাদিন লাইফ বয়ের অ্যাড করতেছে। একইভাবে পেপসোডেন্টও তাদের, ক্লোজ আপও তাদের। আপনি দেখেন যেই হারে পেপসোডেন্টের অ্যাড সেই হারে আবার ক্লোজ আপের অ্যাড। আবার এদিকে রিন ডিটারজেন্ট পাউডারও তাদের, আবার দেখেন সার্ফ এক্সেলও তাদের, আবার হুইলও তাদের। আপনি বলতে পারবেন এই তিনটার একটার মার্কেটিং এর কোনো গ্যাপ আছে? সারাক্ষণ মনে হইতেছে এগুলো আমাদের ঘর বাড়ি, মানে আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। এত পরিমাণে বিজ্ঞাপন দেয়, মনে হয় যে এটা আমার পার্ট এন্ড পার্সেল অফ মাই লাইফ। সো কখনোই থামানো যাবে না, মোমেন্টাম আরো বাড়াইতে হবে, আরো 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 ওই যে আগুনে বাতাস দেওয়ার মতো কন্টিনিউ করে করে মার্কেটিং করে দিতে, এবং সারা বিশ্বব্যাপী এটা করে, শুধু একটা জায়গা না। দ্যাটস ওয়াই তারা এত বড় ব্র্যান্ড হয়ে ওঠে। ওয়াই 90% অফ মার্কেটিং ফেলস ইভেন উইথ গুড প্রোডাক্টস? কেন ভালো পণ্য নিয়েও 90% মার্কেটিং ফেল করে? মার্কেটিং ফেলস নট বিকজ প্রোডাক্ট আর ব্যাড, মার্কেটিং ফেলস বিকজ ব্র্যান্ড থিঙ্ক লাইক সেলার নট কাস্টমার। মার্কেটিং ফেল করার পেছনে অন্যতম কারণ যেটা, আমরা বিক্রেতা হিসেবে চিন্তা করি, আমরা মার্কেটার হিসেবে চিন্তা করি, আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি। দ্যাটস ওয়াই মার্কেটিং মূলত ফেল করে। আমরা আজকের এই ক্লাসের পর থেকে মার্কেটিংটাকে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, তাহলে মার্কেটিং এইভাবে ফেল করবে না। দ্য কাস্টমার ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইউর প্রোডাক্ট, দে কেয়ার অ্যাবাউট দেয়ার প্রবলেমস। দিস ইজ দ্য হিডেন ট্রুথ অফ মার্কেটিং। কাস্টমার আপনার পণ্য বা আপনি কি বেচতেছেন, আমি কি কোর্স নামাইছি, ইট ডাজন্ট কেয়ার। কেয়ারটা কোনটা করে, যে তার এই কোর্সটা, এই যে ম্যাসিভ ড্রাইভ বা গ্রোথ চ্যালেঞ্জ বা বিবিএম অথবা হ্যাপিনেস ইন হার্ড টাইম অথবা ব্রেভ, এগুলো কোনোটাই আপনারা আসলে কেয়ার করেন না। আপনি কেয়ার করেন যে এই জিনিসটা দিয়ে আমার প্রবলেমের সলিউশন হবে কিনা। সো ম্যাটারটা কখনোই প্রোডাক্টের না, ম্যাটারটা হচ্ছে কাস্টমারের প্রবলেম সলিউশন। স্টপ সেলিং প্রোডাক্ট, স্টার্ট সলভিং প্রবলেম। আজকে থেকে পণ্য বিক্রি করা বন্ধ। স্টপ, পণ্য বিক্রি করা বন্ধ করে দেন। এখন আপনি বলবেন যে পণ্য বিক্রি করা বন্ধ করে দিলে আমি খাবো কই, বিক্রি কি করবো? পণ্য বিক্রি বন্ধ করে দিয়ে স্টার্ট সলভিং প্রবলেম। জটিল জটিল সমস্যার সমাধান দেন কাস্টমারের জীবনে, তখন পণ্য আপনার কাছ থেকে এমনিতেই সে কিনবে। স্টার্ট সলভিং প্রবলেম। আজকে থেকে আপনার জীবনের সমস্যা থেকে বের হয়ে কাস্টমারের সমস্যার মধ্যে ঢুকে তার জীবনের সমস্যার সমাধান নিয়ে মরিয়া হয়ে ওঠেন। তার জন্য ডোন্ট ফাইন্ড কাস্টমার ফর ইউর প্রোডাক্ট, এই কথাটা লিখে রাখেন। ডোন্ট ফাইন্ড কাস্টমার ফর ইউর প্রোডাক্ট, ফাইন্ড প্রোডাক্ট অর সার্ভিস ফর ইউর কাস্টমার। আবার বলছি, ডোন্ট ফাইন্ড প্রোডাক্ট ফর ইউর কাস্টমার, ডোন্ট ফাইন্ড কাস্টমার ফর ইউর প্রোডাক্ট। আপনার পণ্যের জন্য কাস্টমার খোঁজা বন্ধ করেন, বরং কাস্টমারের জন্য সলিউশন খোঁজেন, কাস্টমারের জন্য পণ্য খোঁজেন। অর্থাৎ আমার মন চাইছে এটা বিক্রি করুন তা না, বরং তার কি দরকার, তার কোন সমাধানটা আমি বেস্ট ওয়েতে, বেটার ওয়েতে দিতে পারি, সেই সমাধানটা আপনি খোঁজেন এবং সেই সমাধানটা তার কাছে বিক্রি করেন। তো এই কাজটা প্রপারলি করার জন্য আমরা এখন আজকের মূল টপিক, যেটা সবগুলোই মূল টপিক, বাট আজকের যে মূল ফ্রেমওয়ার্কটা সেটাতে আমরা ঢুকবো। আমরা মার্কেটিং এ ছোটবেলা থেকে যেটা পড়ে বড় হয়েছি, যে 4P অফ মার্কেটিং, 4Ps, অর্থাৎ প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন, 4Ps অফ মার্কেটিং। তারপরে এটা আরো অ্যাডভান্স হয়ে আস্তে আস্তে চলে গেছে পিপল, এভিডেন্স, ফিজিক্যাল এভিডেন্স, আরো অন্যান্য জিনিসগুলা অ্যাড হয়েছে। সো বাট আমি গবেষণা, ইভেন আমি 7Ps অফ মার্কেটিং আপনাদের গ্রোথ চ্যালেঞ্জও আপনাদেরকে শিখিয়েছি। কিন্তু আজকে একটু অ্যাডভান্সে আমরা যেতে চাই, যেহেতু এটা ম্যাসিভ ড্রাইভ প্রোগ্রাম, আর এখানে আপনারা অনেকেই আছেন যারা গ্রোথ চ্যালেঞ্জও করেছেন। তো ওই জিনিসটাকে আমরা চিন্তা করলাম যে আরেকটু অ্যাডভান্সে কিভাবে নেওয়া যায়। দ্য পার্সপেক্টিভ শিফট। মার্কেটিং ইজ নট হোয়াট ইউ সে, ইজ হোয়াট দে এক্সপিরিয়েন্স। আমি কি বলছি, আমি কি কমিউনিকেট করতেছি এইটা না, বরং সে কি এক্সপিরিয়েন্স করছে, এটা হলো মার্কেটিং। তাহলে 7P কে আজকে আমরা একটু 7C তে কনভার্ট করব, মোর অ্যাডভান্স। 7Pটা হচ্ছে একটু আমার কাছে মনে হয় ব্যাকডেটেড হয়ে গেছে, যেহেতু অনেক দিন এটা চলতেছে। এখানে একটা পার্সপেক্টিভ শিফট দরকার। ওই পার্সপেক্টিভ শিফটটা আমরা করতেছি 7P to 7C। সো আমরা 7টা C নিয়ে আজকে দেখব।
সো ট্রেডিশনাল মার্কেটিং অ্যাপ্রোচে আমরা সবাই যেটা জানি 7P অলরেডি আপনারা পড়েছেন আবার গ্রোথ চ্যালেঞ্জেও। 7P তে কি কি আছে? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, পিপল, প্রসেস এন্ড ফিজিক্যাল এভিডেন্স। এই 7টা P হচ্ছে 7 P's অফ মার্কেটিং। এইটাকে অ্যাডভান্স লেয়ারে যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছে 7C অফ মার্কেটিং। তাহলে 7C তে কি কি আছে? প্রথম হচ্ছে ওইখানে ছিল প্রোডাক্ট আর এখানে হচ্ছে কাস্টমার সলিউশন। খেয়াল করে দেখেন পার্সপেক্টিভটা কিন্তু শিফট হচ্ছে। 7P তে আমার ফোকাসটা থাকতো আমার প্রোডাক্টটাতে, প্রোডাক্টটা কত ভালো করতে পারি, প্রোডাক্টের প্রাইস কত কমাইতে পারি, প্রোডাক্টের প্যাকেজিং বা আদার্স, মানে পুরো প্ল্যানটা ছিল, চিন্তাটা ছিল প্রোডাক্টকে ঘিরে। 7C তে প্রোডাক্টকে কনভার্ট করে আমরা নিয়ে আসতেছি কি? কাস্টমার সলিউশন। অর্থাৎ আমার ফোকাসটা প্রোডাক্টে না, আমার বস্তুতে না, বরং প্রোডাক্টটা যাচ্ছে কাস্টমারের ব্রেইনে বা কাস্টমারের দিকে আমি ফোকাসটা নিয়ে গেলাম। ক্যামেরাটা ছিল আমার পণ্যের দিকে, আমি ক্যামেরাটা ঘুরিয়ে কাস্টমারের দিকে নিলাম। তারপরে 7P তে সেকেন্ড যে এলিমেন্টটা ছিল সেটা হচ্ছে প্রাইস। প্রাইসটাকে আমরা কনভার্ট করে এখন আনতেছি কস্ট 7C তে। 7P তে থার্ড এলিমেন্ট ছিল প্লেস। 7C তে এসে থার্ড এলিমেন্ট হচ্ছে কনভিনিয়েন্স। ওইখানে ছিল প্লেস, এইখানে হয়ে যাচ্ছে কনভিনিয়েন্স। ওইখানে ছিল 4th P তে প্রমোশন, এইখানে হয়ে যাচ্ছে কমিউনিকেশন। ওইখানে ছিল পিপল, এখানে আসতেছে কেয়ারিং এন্ড কমিউনিটি। ওইখানে ছিল প্রসেস, এখানে আসতেছে কনসিস্টেন্সি। ওইখানে ছিল ফিজিক্যাল এভিডেন্স, এইখানে যাচ্ছে কনফার্মেশন। সো আমরা ওগুলা ছিল ট্রেডিশনাল, আমরা একটু অ্যাডভান্সে 7C তে এবার প্রত্যেকটার ভিতরে ঢুকে দেখবো। 7P হচ্ছে কোম্পানি সেন্ট্রিক। 7P এর পুরো চিন্তাটা হলো কোম্পানি সেন্ট্রিক, আর 7C হচ্ছে কাস্টমারের মাইন্ড সেন্ট্রিক। কাস্টমার সেন্ট্রিক ব্র্যান্ডস রিসার্চ বলতেছে যারা কাস্টমার সেন্ট্রিক, কেন আমরা 7C তে শিফট করতেছি? কাস্টমার সেন্ট্রিক ব্র্যান্ডস গ্রো 60% ফাস্টার দেন প্রোডাক্ট সেন্ট্রিক ওয়ান্স। তার মানে আমরা যেহেতু ম্যাসিভ ড্রাইভ দিতে যাচ্ছি, স্পিডে যেতে যাচ্ছি, ফাস্টার ছুটতে চাচ্ছি, 7P হচ্ছে কোম্পানি সেন্ট্রিক আর 7C হচ্ছে কাস্টমার সেন্ট্রিক। তাহলে কাস্টমার সেন্ট্রিক আমরা যদি যাই তাহলে জিনিসটা কিভাবে কাজ করে আমরা দেখি। C1 কাস্টমার সলিউশন, দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট এরা। তাহলে C1 এ কি যাচ্ছি আমরা? কাস্টমার সলিউশন। পিপল ডোন্ট বাই প্রোডাক্ট, দে বাই প্রোগ্রেস। মানুষ আসলে, আপনি যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন, মার্কেটিং মানে, আমরা কিন্তু এখন একটু ডিপে ঢুকবো, সবাইকে বলবো যে একটু কনসেন্ট্রেশনটা খুব ভালোভাবে রাখতে, কারণ এখন একটা ক্রিটিক্যাল আলোচনায় ঢুকবো। এটা মোটিভেশন বা গল্প এরকম না, একটা ক্রিটিক্যাল আলোচনায় ঢুকবো যেখান থেকে একটা মার্কেটিং এর আমরা একটা পার্সপেক্টিভ শিফট দেখবো, যেটা বুঝতে পারলে আমরা হিউম্যান ব্রেইনকে একটু ডিকোড করার স্টেপে যাচ্ছি, যেটা ডিকোড করে ফেললে আপনার জন্য ব্র্যান্ড ডেভেলপ বা মার্কেটিং করাটা আগের চেয়ে অনেক ইজিয়ার হয়ে যাবে। সো তাহলে 7টা C এর মধ্যে প্রথম কোনটা? C1 হচ্ছে কাস্টমার সলিউশন, দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট এরা। প্রোডাক্ট এরার আমরা একটা এন্ডিং টানতেছি, আমরা ঢুকতেছি কাস্টমারে, কাস্টমার সলিউশন। এখন এখানে আমরা যে কথাটা বলছি, পিপল ডোন্ট বাই প্রোডাক্টস, দে বাই প্রোগ্রেস। মানুষ আসলে পণ্য কিনে না, মানুষ কি কিনে? প্রোগ্রেস, মানে নিজের উন্নতি কিনে। এই প্রোগ্রেসটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি ট্রান্সফরমেশন, এই প্রোগ্রেসটাকে আমরা বলতে পারি প্রবলেমের সলিউশন। অর্থাৎ ধরেন আপনার কাছে একটা আইফোন 16 প্রো ম্যাক্স আছে, আপনি আবার কি কিনলেন? আইফোন 17 প্রো ম্যাক্স কিনলেন। তার মানে একটু প্রোগ্রেস করলেন, আপনার স্ট্যাটাসটা একটু আপ হইল। অথবা আপনি ধরেন ম্যাসিভ ড্রাইভের আগে আপনার লাইফ বা বিজনেসকে আপনি যেভাবে চিন্তা করছিলেন, আপনি এটাতে আসার পরে বা আপনি মার্কেটিং ম্যাজিশিয়ান করার আগে কোর্সটা যেভাবে চিন্তা করতেছিলেন, করার পরে আপনি একটা বিগ ড্রাইভ দিলেন, তার মানে আপনার একটা প্রোগ্রেস হলো। তাহলে পণ্যটা আসলে মানুষের উদ্দেশ্য না কিনা। দেখেন আপনি কি আসলে ম্যাসিভ ড্রাইভটা কিনতেছেন বা মার্কেটিং ম্যাজিশিয়ান বা ব্রিফ কোর্স কিনতেছেন না, আপনি কিন্তু আপনার প্রোগ্রেসটাকে কিনতেছেন, যে না আমি মার্কেটিং ম্যাজিশিয়ান কোর্সটা করলে আমি আমার ব্যবসায় এই মার্কেটিং এর পলিসিগুলো কাজে লাগায় ব্যবসার একটা উন্নতি করতে পারবো। আপনি কিন্তু আপনার ওই ব্যবসার যে প্রোগ্রেস বা উন্নতি, ওই জিনিসটাই আপনি কিনতেছেন। আপনি কেন ব্রেভে জয়েন করতেছেন? কারণ ব্রেভে আসলে আপনার লাইফস্টাইল গুছাবে, আপনি একটু অর্গানাইজড হবেন, আপনি একটু বিগ ড্রাইভ দিতে পারবেন, আপনি একটা ভালো কমিউনিটি পাবেন, আমার মেন্টরিং এ ঢোকার সুযোগটা পেয়ে যাচ্ছেন। তার মানে এই প্রোগ্রেস গুলো আপনি কিনতেছেন। একইভাবে আপনি যে পণ্য বা সার্ভিসটা বিক্রি করতেছেন, ধরে নিলাম আপনি অশ্বগন্ধা বিক্রি করেন বা আপনি মধু বিক্রি করেন, সিম্পল। তাহলে এই মানুষ আসলে মধুটা কিনতেছে না, মধুর মাধ্যমে
মাধ্যমে, যেমন শীতের সময়টাতে মানুষ প্রচুর মধু খায়, মধু খেলে একটু গাটা গরম হয়, মধু খেলে ঠান্ডা কাশি এগুলো দ্রুত রিকভার হয়, এই সময়টা একটু মধু খেতে মানুষের গুড ভাল লাগে। তার মানে মানুষ আসলে মধু কিনতেছে না, মানুষ ওই রোগ থেকে সুরক্ষা কিনতেছে। তো এই পার্টটা বোঝাটা কেন জরুরি, তাহলে আপনার কমিউনিকেশনটাতে আপনি একটা চেঞ্জ আনতে পারবেন। আপনি পণ্য 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 নিয়ে কথা বলাটা বন্ধ করবেন। তাহলে কি দাঁড়াচ্ছে এই প্রোগ্রেসটা, তার মানে তার একটা পেইন থেকে। এবার আপনি যদি অশ্বগন্ধা বিক্রি করেন, এটার কি হবে, তার হয়তো রাতের বেলা একটু ঘুম প্রবলেম হয়, সে আসলে অশ্বগন্ধা কিনতেছে না। অশ্বগন্ধার মধ্যে যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা মানুষের ঘুমের উপরে প্রভাব বিস্তারকারী, অর্থাৎ ওইটা ঘুমাইতে হেল্প করে। তার মানে মানুষ আসলে অশ্বগন্ধা কিনলো না, মানুষ আসলে তার ঘুমটাকে কিনলো। ঘুমটা মানে তার প্রোগ্রেস, ওইটা ছাড়া সে ঠিক মতো ঘুমাইতে পারতো না। আমরা যখন একটা গ্যাস্ট্রিকের ওষুধও ইটসেলফ কিনতেছি, আমরা আসলে ওষুধটা কিনতেছি না, আমি গ্যাস্ট্রিক থেকে মুক্তিটা কিনতেছি। তো ওই পার্টটা আমাকে বুঝতে হবে যে কাস্টমার আসলে কোনটা কিনতেছে, আমার কমিউনিকেশন করতে হবে ওইটাতে, নট প্রোডাক্টটাতে। তো আই হোপ আপনারা ধরতে পারতেছেন ব্যাপারটা, যে আমরা পণ্যতে সীমাবদ্ধ হয়ে গেছি অনেক, খালি পণ্য পণ্য পণ্য, বাট আমরা ট্রান্সফরমেশন বা প্রোগ্রেস বা সলিউশন এইটাতে আমাদের কনভার্ট হইতে হবে, এবং ওই জায়গাটা ধরে আপনাকে কমিউনিকেশন করতে হবে। তাহলে প্রবলেম বা পেইনকে আমরা সলিউশনে রূপান্তর করতেছি, আর এই সলিউশনের মাধ্যমে মানুষের জীবনের একটা ট্রান্সফরমেশন হইতেছে। ওই ট্রান্সফরমেশনটাই এক্সাক্ট পয়েন্ট যেটা আমরা আসলে বিক্রি করছি। ড্যান কেনেডি বিশ্ববিখ্যাত একজন মার্কেটিং এক্সপার্ট, উনি কি বলছেন, ইফ ইউ ক্যানট ডেসক্রাইব দ্য কাস্টমার্স প্রবলেম বেটার দেন দে ক্যান, দে ওন্ট ট্রাস্ট ইউ উইথ দ্য সলিউশন। আবার বলছি, if you cannot describe the customer's problem better than they can, they won't trust you with the solution। অর্থাৎ ধরেন আপনি জিনিসটাকে এইভাবে চিন্তা করেন, আপনি একজন ডক্টরের কাছে গিয়েছেন, ডক্টরের কাছে আপনি আপনার সমস্যাগুলো তুলে ধরেছেন, সমস্যা বলার পরে সে আপনাকে প্যারাফ্রেজিং করে আপনার সমস্যাগুলো আরো সুন্দর করে, আপনি হয়তো 3টা প্রবলেম বলছেন, সে আরো ব্যাখ্যা করে বললো আপনার এই 3টা প্রবলেম মানে তো আপনার ঘুমেও প্রবলেম হয়, হ্যাঁ হ্যাঁ আপনার তো খাবারে রুচি পান না, হ্যাঁ আমি তো খাবারে, আপনার তো এইটা হয়। এই যে এগুলা যখন বলতেছে, তখন কি মনে হলো যে ডক্টর আমার প্রবলেমটা খুব সুন্দরভাবে বুঝতে পারছে। তখন আমরা কি তার প্রতি অনেক কনভিন্স থাকি, এবং তার, সে যদি বলে একটা সার্জারি করেন, সে যদি বলে ওষুধ খান, এই এক্সারসাইজ বা এই জিনিসগুলো করেন, এই টেস্টগুলো করেন, সে এটা কিন্তু আমরা হুবহু ফলো করি। কখন আমরা যখন দেখি যে সে আমার প্রবলেমটা বেটার বর্ণনা করতে পারছে। কেন আমরা কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা চিন্তা করব? আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিসটাই বিক্রি করছেন, কাস্টমারের কোনো একটা প্রবলেমের আপনি সলিউশন দিচ্ছেন, ওই সলিউশনটা, ওই প্রবলেমটা কাস্টমার যতটা বোঝে, যতটা ফিল করে, আপনি যদি তার চেয়ে বেটার ভাবে আপনার মার্কেটিং এ, আপনার কমিউনিকেশনে আপনি তুলে ধরতে পারেন, কাস্টমার আপনার পণ্যটা নেওয়ার জন্য মরিয়া হয়ে যাবে। দেখেন, দিস ইজ দ্য হিডেন ট্রুথ অফ মার্কেটিং। সো আপনাকে তার সমস্যাটা তার চেয়ে ভালোভাবে বুঝতে হবে। যেমন ধরেন, আমি যখন প্রথম বিজনেস ব্লুপ্রিন্ট বইটা লিখি, তখন আমি বিজনেস কোচিং বাংলাদেশে শুরু করি নাই, বা মানুষ আমাকে ওইভাবে চিনেও না। আমি বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ের মার্কেটিং এ কিন্তু এইটাকে খুব দারুণ ভাবে কাজে লাগাইছি, এবং আমি মানে ফোকাসটাই ছিল মানুষের রেপটিলিয়ান ব্রেইনে হিট করা, রেপটিলিয়ানে একদম ডিরেক্ট তার ফিয়ার এবং সার্ভাইভাল মুডে হিট করা। তো যার কারণে আমার কমিউনিকেশনটা ছিল যে প্রোডাক্ট আছে, সেলস নাই, সেলস আছে কিন্তু ব্র্যান্ডিং হচ্ছে না, এই সমস্যার পারফেক্ট সলিউশন দিচ্ছে বিজনেস ব্লুপ্রিন্ট। তার মানে প্রোডাক্ট আমি জানি সবার কাছেই কোনো না কোনো ভাবে আছে, নিজে বানায় অথবা সংগ্রহ করা, কিন্তু সেলসটা অনেকেরই নাই, এই জায়গায় আটকে আছে। তারপরে এরকম ব্যবসায় লাল বাতি জ্বলার আগে স্টেপ নিন, করুন বিজনেস ব্লুপ্রিন্ট। এই যে ব্যবসায় লাল বাতি ব্যাপারটা আমাদের সাথে অ্যালাইন, আমরা জানি। সো এবং ওই বইয়ের যে ল্যান্ডিং পেজটা আমি বানাইছিলাম, ল্যান্ডিং পেজে কাস্টমারের বা একজন ব্যবসায়ীর জীবনের একদম পেইন পয়েন্ট গুলো কি কি, এগুলো আমি ডিটেইল ভাবে লিখছিলাম। এইটা হেল্প কি করছে, কোনো একজন ব্যবসায়ী যখন দেখছে লাল বাতি জ্বলা, আচ্ছা আমি যাতে আমার ব্যবসা যাতে বন্ধ না হয়, যাচ্ছে ঢুকি। এইবার ল্যান্ডিং পেজে ঢুকে যখন সে, অনেক আগের ইয়ার তো আমার এখন মনে নাই এক্স্যাক্টলি আমি কি কি লিখেছিলাম, বাট আমার মনে আছে যে আমি পুরো এটা আমি নিজের হাতে লিখেছি, এবং রেপটিলিয়ান ব্রেইনকে হিট করে পুরা
ল্যান্ডিং পেজটা আমি বানাইছিলাম। মানুষজন ঢুকলে সে দেখতো যে আচ্ছা এটা তো আমার কিনতে হবে। এরপরে আমি যখন বিজনেস গ্রোথ চ্যালেঞ্জের মার্কেটিং করলাম, ওইখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হজবরল বিজনেস আর কত কাম। কারণ আমি জানি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বিজনেস এলোমেলো। তাহলে আমি যখন এটাকে নোটিস করছি যে বাংলাদেশে বেশিরভাগ মানুষের অগোছালো বিজনেস, এজন্য আমি হজবরল ওয়ার্ডটা দিয়ে কিন্তু হুক করে ফেলতেছি। হজবরল বিজনেস আর কতকাল। ব্যবসায় নেমে 97% উদ্যোক্তার মতো কি আপনিও স্ট্রাগল করবেন নাকি ঘুরেও দাঁড়াবেন? এই যে লাইনগুলা, এতে মানুষ অনুভব করছে যে তার প্রবলেমটা আমি বুঝছি। এবং আমি ল্যান্ডিং পেজে ঢোকার পরে দেখিয়েছি যে এই প্রবলেম আপনার হইতেছে, আপনি ব্যবসায় বিক্রি ঠিকই হইতেছে, প্রফিট করতে পারতেছেন না, যথেষ্ট অ্যাগ্রেসিভ ড্রাইভ দিতে পারতেছেন না। এই যে জায়গাগুলো আপনার মতো ঠিক এরকম একটা জায়গায় আমিও ছিলাম, এই প্রবলেমগুলো আমারও ছিল। দেন আই হ্যাভ ক্র্যাক দ্য কোড। আমি এগুলা ট্রেনিং করে করে আমি এই গুপ্তধনটা আবিষ্কার করেছি যে মার্কেটিং এর মাধ্যমে এই জিনিসগুলোকে সলিউশন করা যায়। অতএব এটা শেখার জন্য আমার এই কোর্সটাতে জয়েন করুন, বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ 3 days, মাত্র 990 টাকা। এই যে দেখেন মানুষ টপ কিনে কিন্তু জয়েন করছে। আমাদের এমন হয়েছে একটা গ্রোথ চ্যালেঞ্জে 40 থেকে 50,000 করে পার্টিসিপেন্ট জয়েন করে। চিন্তা করে দেখেন, তার মানে হলো আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিসটা বিক্রি করছেন, হোয়াট এভার দ্য প্রোডাক্ট, সেটা যদি আপনার রেস্টুরেন্টও হয়, সেটা যদি আপনার পানীয় হয়, এটা যদি আপনার ব্যাগও হয়, আপনার জুতাও হয়, আপনার টি শার্টও হয়, আপনি যে কোনো ব্যবসায় এখন থেকে থাকেন, যে কোনো প্রোডাক্টে আপনি খুঁজবেন আপনার পণ্যটা কেনার পেছনের রিজনটা কি কাস্টমারের। সেটা কি কোনো প্রবলেমের সলিউশন, নাকি সেটা কোনো প্রোগ্রেস বা ট্রান্সফরমেশন, নাকি সেটা পেইন থেকে কোনো মুক্তি, নাকি সেটা কোনো কনভিনিয়েন্স, নাকি সেটা কোনো টেস্ট। কোন জিনিসটা হিডেন রিজন, ওই জিনিসটা আপনি ব্যাখ্যা করবেন কেন আপনার কাছ থেকে কাস্টমার কিনবে। এই কথাটাই ড্যান কেনেডি বলেছেন যে কাস্টমারের প্রবলেমটা তার চেয়ে বেটার আপনার বুঝতে হবে। আমরা কিন্তু বুঝি নাই যে আমাদের একটা স্মার্টফোন দরকার। এটা স্টিভ জবস ফিল করছে যে না, তারা বাটন ফোন চালায়, বাটনওয়ালা ফোন চালানো ঝামেলা, আমি একটা ফুল স্ক্রিন এরকম ডিজিটাল একটা ডিভাইস দিয়ে দিই যাতে খুব সুন্দর করে সার্ফিং করতে পারে তারা। এটা আমাদের চেয়ে বেটার সে বুঝছে বিদায় এরকম একটা জিনিস মার্কেটে এসে নিয়ে আসতে পারছে। তো ডায়াগনস্টিক কোশ্চেন কি হবে? হোয়াট পেইন ডিসঅ্যাপিয়ার আফটার ইউজিং ইউ। তাহলে ডায়াগনস্টিক কোশ্চেন যদি আপনি নিজেকে করেন, তাহলে আপনি এইভাবে চিন্তা করবেন যে আমার পণ্যটা ইউজ করার কারণে কাস্টমারের কোন পেইনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। অর্থাৎ কাস্টমার কোন পেইন, তার ভিতরে থাকা কোন পেইনটা থেকে সে মুক্তি পাবে, যেটার কারণে সে আমার পণ্যটা কিনবে। অ্যাকশন স্টেপ কি হইতে পারে? রিরাইট ইউর অফার ইন দিস ফরম্যাট ফ্রম পেইন। অর্থাৎ যেই পেইনটা আছে যে আমি জানি হজবরল যাচ্ছে আপনার ব্যবসাটা, এই হজবরল ব্যবসাকে সিস্টেমাইজ করতে চান টু ডিজায়ার্ড রেজাল্ট ইন টাইম, একদম অল্প সময়ের মধ্যে, উইদাউট আপনার স্যাক্রিফাইসিং দ্য প্রফিট। তো আপনার মেসেজিং গুলো এইভাবে হবে, তার পেইনটাকে ডিরেক্ট হিট করবেন, পেইনটাকে হিট করে সে ডিজায়ার যে রেজাল্টটা চাচ্ছে ওই রেজাল্টটা তুলে ধরবেন। এই টাইমের মধ্যে আপনি ডিজায়ার রেজাল্টটা পাবেন উইদাউট। যেমন ধরেন আমি যদি ফিটনেস কোচ হইতাম, বা আমি যদি ধরেন ফিটনেস রিলেটেড কোনো প্রোডাক্ট বিক্রি করি, তাহলে আমি ফোকাসটা করব কি ভুঁড়ি কমান 30 দিনে বা ভুঁড়ি কমান 3 মাসে, খাবার না কমিয়ে। তাহলে আমরা যদি এই ইয়েতে ফেলি, তাহলে ফ্রম পেইনটা কি ভুঁড়ি টু ডিজায়ার, আমরা বরং এই ডিজায়ার রেজাল্টও অ্যাড করে দিতে পারি। ভুঁড়ি কমিয়ে স্লিম হন, তাহলে ভুঁড়ি কমানোটা পেইন, স্লিম হওয়াটা ডিজায়ার রেজাল্ট ইন টাইম, কত দিনে? 3 মাসে, উইদাউট খাবার কমিয়ে। তার মানে ভুঁড়ি না কমিয়ে খাবার, মানে খাবার না কমিয়ে ভুঁড়ি কমাও। ওয়াও, দারুণ তো। আচ্ছা ঢুকে দেখি তাহলে মানুষের পেইনটা কি। একদিকে ভুঁড়িটাও পেইন, আরেকদিকে খাবার কমাইতে চায় না, ওইটাও পেইন। আমরা দুইটা সলিউশনকে কম্বাইনলি একসাথে নিয়ে আসলাম। এখন বলবেন যে এটা কি পসিবল খাবার না কমিয়ে? হ্যাঁ পসিবল। খাবার ঠিক মতোই আপনি খাবেন, কিন্তু খাবারগুলো চেঞ্জ করতে হবে। এখন যেমন আমি গামলা ভরে ভাত খাইতেছি বা প্লেট ভরে ভাত নিচ্ছি, এইটা ভাতের পরিমাণটা কমায় এখানে হয়তো প্রোটিন অ্যাড করব, সবজি অ্যাড করব, এমন ভাবে তাকে একটা হেলদি খাবার দিব যাতে
বেশি খাইতে পারে কিন্তু সমস্যা তার ভুঁড়ি বাড়ার দিকে হিটটা না করে। সো আপনার কমিউনিকেশনটা সবসময় এই স্টাইলে হবে, তার পেইনে হিট করবেন, তার ডিজায়ার রেজাল্টটা দেখাবেন, কত দিনে সে ডিজায়ার রেজাল্টে যাবে উইদাউট কমন স্ট্রাগল, যে স্ট্রাগলটা করতেছে সে। বডি বিল্ড করুন জিমে না গিয়ে, এই যে দেখেন, তাহলে জিমে যাওয়াটা একটা পেইন লাগে, সকালে ওঠো, রেডি হও, জিমে পেমেন্ট করো, তাহলে এমন কিছু এক্সারসাইজ বা এমন কিছু জিনিস আমি তাকে দিতে পারি, জিমে যাইতে হবে না। সে যদি ক্যালিস্থেনিক করে বা ইয়োগা প্র্যাকটিস বা সামথিং করে, তার বডি কিন্তু ফিট থাকতেছে, জিমে যাওয়া লাগতেছে সে। বা এমন কিছু যন্ত্রপাতি হয়তো আমি তাকে দিচ্ছি যেগুলো দিয়ে সে বাসায় বসে জিমের মতো করে জিনিসগুলো রেডি করতে পারতেছে। তো এইভাবে যাবে আপনার কমিউনিকেশন। কাস্টমার সেন্ট্রিক সলিউশন ম্যাট্রিক্স, আমরা এটাকে যদি একটু চিন্তা করে দেখি, এখানে একটা ম্যাট্রিক্স আমি শেয়ার করেছি। তো এই ম্যাট্রিক্সে আমরা কি দিয়েছি? হাই প্রোডাক্ট ফোকাস আর কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং। একটা হলো কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং এক্স এক্সিসে, এই পাশে লেফট সাইডে দেখেন, আর ওয়াই এক্সিসে আমি দিয়েছি, উপরে দিয়েছি প্রোডাক্ট ফোকাস আর নিচে দিয়েছি কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং। এটা একটা ম্যাট্রিক্স বা কোয়াড্রান্ট। তো এই কোয়াড্রান্টে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা বেশিরভাগ আসলে প্রোডাক্টে ফোকাস, অনেক প্রোডাক্ট 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 খালি ফিচার পুশ করতে চাই। তাহলে আপনি যখন উপরের দিকে হচ্ছে হাই, নিচের দিকে হচ্ছে লো, ডান দিকে হচ্ছে হাই, বাঁ দিকে হচ্ছে লো, তাহলে এইখানে খেয়াল করে দেখেন, প্রথম যে নাম্বার 1 গোল্ডেন কালারে যেটা বা অরেঞ্জ কালারে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সেটা হলো ফিচার পুশার। তার মানে তার প্রোডাক্ট ফোকাস হচ্ছে হাই, কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে লো। দেখেন লেফটে এক নাম্বার যেটা ফিচার পুশারে, প্রোডাক্ট ফোকাস হাই, কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং লো। তাতে কি হইতেছে? আমি খালি প্রোডাক্টের চিন্তাই করতেছি। ওই যে প্রোডাক্ট 7P যদি আপনি চিন্তা করেন, প্রথমটা কোনটা? প্রোডাক্ট। তাহলে এখানে আমরা এরা হচ্ছে ফিচার পুশার, মানে খালি প্রোডাক্ট নিয়ে কথা বলে, আমার প্রোডাক্ট ভেজাল মুক্ত, আমার প্রোডাক্ট 100% খাঁটি, আমার মধু এইটা, আমার অশ্বগন্ধা এইটা, আমার জুতা এইটা, সারাদিন প্রোডাক্ট পুশ করতেছে, কিন্তু কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং করতেছে না যে কাস্টমারের পেইন পয়েন্ট কোনটা, কাস্টমার কোন বেনিফিটটা চাইতেছে, কাস্টমারের কোন ফ্রাস্ট্রেশনটা আমি দূর করতে চাচ্ছি, কাস্টমারের কোন প্রবলেমটা আমি সলিউশন। কাস্টমার নিয়ে কোনো আন্ডারস্ট্যান্ডিংই নাই, কাস্টমার নিয়ে গবেষণাও নাই, খালি প্রোডাক্টের ভালো বলে 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 বিক্রি করতে যাচ্ছে। এদেরকে আমি নাম দিয়েছি ফিচার পুশার। এটা আমার নিজের বানানো, একদম অ্যাবসলিউটলি আমার বানানো একটা ম্যাট্রিক্স আর কি। তাহলে আপনার যদি প্রোডাক্ট ফোকাস অনেক হাই থাকে, কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং অনেক লো থাকে, তখন আপনি কি করবেন? খালি পুশ করে করে বিক্রি করতে চাবেন, আমার পণ্য ভালো, কিনেন 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 কিনেন, পণ্য পণ্য পণ্য, সমস্ত কথাবার্তা হবে পণ্য নিয়ে। এরকম একটা ব্র্যান্ড এক্সাম্পল যারা এরকম করে মার্কেট থেকে হারায় গেছে, এরা হচ্ছে কোডাক, এরা হচ্ছে অ্যাম্বাসেডর গাড়ি, এরা হচ্ছে নোকিয়া। নোকিয়া সারাক্ষণ প্রোডাক্ট পুশ করতো, কিন্তু কাস্টমারকে আন্ডারস্ট্যান্ডিং করে নাই যে কাস্টমারের ট্রান্সফরমেশনটা কি দরকার, কাস্টমার কি আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। তারা যে অ্যান্ড্রয়েডে ঢুকতেছে, আমি খালি আমার প্রোডাক্ট প্রোডাক্ট বলতেছি। এই যে কোডাক ছিল, আপনারা জানেন যে কোডাক হচ্ছে ফিল্ম যে ইগুলা বিক্রি হয়, ওগুলা বিক্রি করতো ফিল্মগুলো। আগে যে আমরা ওই যে ক্যামেরার মধ্যে ছবি তুলতাম রিল করে করে, ওইরকম তারা ফিল্ম বিক্রি করতো। মিস দ্য মেমোরিজ। তারা মানুষ আসলে কেন ফিল্মের এটা কিনে, মানুষ তো ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, এগুলা থেকে শিফট করে চলে যাচ্ছে, এইটা তারা অনুভব করে, তারা তাদের পণ্য নিয়ে। এজন্য আমি সবসময় একটা কথা বলি যে পণ্যের প্রেমে পড়া যাবে না, প্রেমে যদি পড়তেই হয় কাস্টমারের প্রেমে পড়েন, প্রোডাক্টের প্রেমে পড়া যাবে না, কাস্টমারের প্রেমে পড়তে হবে। তো আপনার যদি হাই প্রোডাক্ট ফোকাস থাকে, লো কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং থাকে, তখন আপনি হবেন প্রোডাক্ট পুশার বা ফিচার পুশার। প্রোডাক্টের খালি ফিচার বলবেন, আমার এত জিবি ক্যামেরা, এত জিবি অমুক, এইটা সেইটা, আপনি মার্কেট থেকে আস্তে আস্তে নাই হয়ে যাবেন। 2 নাম্বার যেটা দেখেন একটু এশ কালার, যেটা কনফিউশন জোন। কনফিউশন জোন এটা কারা? তাদের প্রোডাক্ট ফোকাসও লো, তাদের কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং হলো, অর্থাৎ দুইটাই লো। তারা হচ্ছে কনফিউশন জোন, অর্থাৎ তারা না কাস্টমারকে ঠিক মতো বোঝে, না তাদের পণ্যটা, অর্থাৎ দুইটার একটাও না। আগে যেটা দেখলাম সেটা অ্যাটলিস্ট প্রোডাক্ট ফোকাসটা ঠিক আছে, তাদের প্রোডাক্ট ফোকাসও নাই, কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং। তারা খালি একটা ফোকাস, টাকা 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 লাগবে, সেল হয় না কেন, সেল হয় না কেন, ফেসবুকের অ্যালগরিদম চেঞ্জ হয়েছে, এই সমস্যা ওই সমস্যা, এই মেন্টরের কাছে ওই মেন্টরের, কিন্তু তাদের আলটিমেট ফোকাস দুইটার একটা, না প্রোডাক্টে না কাস্টমারে। এটা কি? এরা ফেইল স্টার্টআপ বা ফেইল রেসিপি, তারা আসলে আলটিমেটলি ফেইল করে। এবার গ্রিন কালারে যেটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে দেখেন উপরে
উপরে আছে টপে, তার মানে হাই প্রোডাক্ট ফোকাস। আবার কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং হাই। এরা হলো সলিউশন সেলার। এরা কারা? যে ম্যাপ, এরা কারা? যেমন আপনি যদি চিন্তা করে দেখেন অ্যামাজন, তারা হচ্ছে অ্যামাজনের কথা যদি আপনি দেখেন, কাস্টমার অবসেসড। তারা বিশ্ব বানাইছে ওয়ান ক্লিকে অর্ডার করা যায়, মানে কাস্টমার যাতে কোনো নেগেটিভ ফিডব্যাক না দিতে পারে সেইভাবে তারা পুরো জিনিসটাকে বিক্রি করেছে। এইখানে যেমন একটা ব্র্যান্ড এক্সাম্পল আমি দিয়েছি, পেলেটন, ওরা হচ্ছে বিভিন্ন ধরনের জিমেইল বিক্রি করে এবং প্রোডাক্ট ফোকাস হাই এবং কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা তাহলে তো আমার কাজ শেষ, আমার কাজ শেষ। আপনারা খালি করে দিলে আমি রুমের রং টং করে করে নিলাম। কবে কালে করে দিবেন? বুঝে গেছে কাস্টমার একটা মোবাইল শুধুমাত্র দেওয়ার জন্য ইউজ করতে চায় না, তারা একটা মোবাইল ফোন একটা স্ট্যাটাস সিম্বল হিসেবে চিন্তা করে। যে আমি এখন রেডোর একটা ঘড়ি পরে আছি, এই ঘড়িটা 24 ঘন্টায় দুদিন আগে রং টং করে লই দাও। আমার নরমাল একটা ঘড়িও 24 ঘন্টায়, তাহলে এই ঘড়িটার দাম 5 লাখ টাকা, নরমাল ঘড়িটার দাম 5000 টাকা। রিজোর্টটা কি? এটা একটা স্ট্যাটাস সিম্বল, এটা একটা প্রিমিয়াম ফিলিং দেয়। এই দেখেন, তার মানে কাস্টমারের এই আন্ডারস্ট্যান্ডিং করেই কিন্তু প্রিমিয়াম ব্র্যান্ডগুলো তৈরি হয়েছে। তারা প্রোডাক্টটা, হ্যাঁ এদের প্রোডাক্টও স্ট্যান্ডার্ড, একদম নিট এন্ড ক্লিন, একদম স্লিম ডিজাইন, হয়তো 2-3টা ডায়মন্ড ইউজ করছে। তার মানে কি প্রোডাক্টও এক্সট্রাঅর্ডিনারি এক্সপেক্টর আছে, আর এটার সাথে একটা মানুষের ইমোশনাল যে নিডগুলো এটাকে তারা অ্যালাইন করেছে। এটা হলো সলিউশন সেলার। এরা আসলে পণ্য বিক্রি করে না, মানুষের মাইন্ডকে গবেষণা করে তার জন্য যেটা দরকার এক্স্যাক্টলি ওই জিনিসটা তারা বিক্রি করে। এন্ড লাস্ট ওয়ান যেটা একটু পার্পল কালার দেখতে পাচ্ছেন, সেটা হলো ড্রিম মার্চেন্ট। ড্রিম মার্চেন্ট মানে কি তাদের প্রোডাক্ট ফোকাসের যে, তার মানে প্রোডাক্টটা খারাপ বানায় তা না, বাট তারা বেশি মনোযোগ হলো কাস্টমারের দিকে। যেমন এইখানে আমরা ডিজনিল্যান্ডের এক্সাম্পল দিয়েছি। ডিজনি সারা পৃথিবীর যেখানে আপনি যান একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স আপনাকে দিবে, পুরোপুরি কাস্টমার ফোকাস। কাস্টমার ফোকাসটা অনেক হাই, প্রোডাক্ট ফোকাস তুলনামূলক লো, কিন্তু কাস্টমার ফোকাস যেহেতু আন্ডারস্ট্যান্ডিং যেহেতু অনেক হাই, বিধায় তাদের প্রোডাক্টগুলো এক্সট্রাঅর্ডিনারি হয়। যেমন ধরেন নাইকির কথা যদি বলেন, নাইকি কিন্তু ড্রিম মার্চেন্ট, তার মানে তাদের প্রোডাক্ট নিয়ে কোনোদিনও কোনো কথাই বলে না, কোনো কথা নাই। সমস্ত কথা উইনিং স্পিরিট, অ্যাথলেট, মোটিভেশন, এই জিনিসগুলো নিয়ে তারা কথা বলে। তো এই হচ্ছে 4টা মেট্রিক্স কাস্টমার সলিউশনের জন্য। আমরা হয় সলিউশন সেলার হবে অথবা ড্রিম মার্চেন্ট হবে, কনফিউজন এবং পুষার হব না, প্রোডাক্ট পুষার। তাহলে কোনোদিন আপনার পক্ষে ব্র্যান্ড হওয়াটা সম্ভব হবে না। সো আমাদের ব্রেক টাইম হয়ে গেছে, আমরা ব্রেকের পরে আবার আসবো। আমরা এখন একটা নামাজের ব্রেক, এশারের নামাজ, এবং পাশাপাশি হচ্ছে ডিনার বা টুকটাক খাবার, রাতের খাবার তো অনেক ভরপুর হয়তো খাওয়া হয় না, ডিনার করে নেবেন। এবং আমরা ব্রেকের পরে জাস্ট আধা ঘন্টা পরে রাত 8টায় আমরা আবার ব্যাক করছি। না না তাহলে আমার এখন হলো বুঝলেন না, আমার হলো এখন প্রস্তুতি ওরকম ই করে না যে 1 তারিখে ই করে 4 তারিখের মধ্যে কাজ করবে, 2 দিন আগে কাজ করতে হলে আরো ভালো। তাহলে 1 এখন তারিখের আশা করে তো লাভ নাই, আর ই করে দিতে না। ওর আলাদা একটা ছবি দেখতে 2 দিনে মনে করেন বিল দিতে দিতে সব কিছু তো দেওয়া লাগবে, 2 দিনের জন্য তো আর বাইরে থাকবে।